আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এখন সিপিসির 11 নম্বর ক্লাসটি করছি এবং এর আগের ক্লাসে আমরা ধারা 16 বিস্তারিত আলোচনা করেছিলাম। 16 ধারা একটু জটিল এবং আইডিয়াগুলো একটু কমপ্লেক্স। ওখানে আমাদের প্রপার্টি রিলেটেড যে আইন আছে, বিশেষ করে সম্পত্তি হস্তান্তর আইন, সেই সম্পত্তি হস্তান্তর আইনের কিছু বিষয় ওখানে আছে, ঠিক আছে, যেগুলো আলাদা আলাদা করে বুঝতে অনেক সময়ের প্রয়োজন। তারপরেও আমি চেষ্টা করেছি আর কি, যতটুকু আলোচনা মানে করা ওখানে প্রয়োজন, যতটুকু আলোচনা করলে আপনি বুঝতে পারবেন, এইরকম আলোচনা ওখানে করার চেষ্টা করেছি। যদিও ওই মানে সেকশনটা একটু জটিল, ঠিক আছে, তারপরেও সেটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করেছি। আচ্ছা, এখন এই দেওয়ানি কার্যবিধির 16 ধারায় আমরা একটা নিয়ম জেনেছি। কি নিয়ম? কি নিয়ম জেনেছি এক কথায় যদি বলি, কি নিয়ম জেনেছি কেউ বলেন তো? এক বাক্যে যদি বলেন, মানে ভাইয়া, মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে? হ্যাঁ, তো সেখানে কি নিয়ম ছিল? নিয়মটা কি ছিল? ভাই, এই নিয়মটা ছিল যে মানে স্থানীয় এখতিয়ারের মধ্যে দায়ের করতে হবে। তারপর হচ্ছে না মোকদ্দমার না, কারণ আমি যেখানে এক কথায়, এক বাক্যে, সম্পত্তি যেখানে যেখানে, সম্পত্তি যেখানে মামলা দায়ের করতে হবে সেখানে। আমি এভাবে কিন্তু বারবার বলেছি যে সম্পত্তি যেখানে মোকদ্দমা সেখানে, এভাবে মনে রাখবেন। এই কথাটুকু মনে রাখলে 16 ধারার আপনার সবকিছু মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সেখানে দেখেছিলাম যে সম্পত্তি যেখানে মামলা দায়ের করতে হবে সেখানে, কিন্তু বাস্তব বাস্তবতা একটু চিন্তা করেন। আসলে পরিস্থিতি কি সবসময় এত সরলভাবে যায়? মানে পরিস্থিতি কি সবসময় এরকমই থাকে যে সম্পত্তি এক জায়গায় থাকবে, সেখানেই মোকদ্দমা দায়ের করতে হবে? তো অনেক সময় এমন জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যেটা হচ্ছে এই 16 ধারা দিয়ে আসলে সেটা ট্যাকেল দেওয়া সম্ভব না, ঠিক আছে? তা একটা পরিস্থিতির কথা চিন্তা করি, দেখি এরকম একটা পরিস্থিতির কথা চিন্তা করা যায় কিনা। ধরেন আপনার একটা বিশাল জমি আছে, যার সীমানা দুইটা জেলার মধ্যে পড়ছে। এখন এই সম্পত্তির কিছু অংশ ধরেন যে ঢাকার সীমানায় পড়ছে, আর কিছু অংশ পড়ছে ধরেন যে নারায়ণগঞ্জের সীমানায়। হ্যাঁ, আপনার সম্পত্তিটা এরকম জায়গায় আছে। এখন আপনি যদি ওই সম্পত্তিটার ধরেন যে বাটোয়ারা মামলা মামলা করলেন, বা সম্পত্তি দখল উদ্ধারের মামলা করলেন, মানে করতে চান, তাহলে কোথায় মামলাটা আপনি দায়ের করবেন? ঢাকায় নাকি হচ্ছে নারায়ণগঞ্জ? এখানে তো হচ্ছে সম্পত্তিটা দুই জায়গায় পড়ছে, কিন্তু 16 ধারায় আমরা কি দেখেছিলাম যে সম্পত্তি যেখানে মোকদ্দমা সেখানে। কিন্তু এখানে তো সম্পত্তি হচ্ছে দুইটা আদালতের এখতিয়ারের অধীনে পড়ছে। এখন আপনি কোন আদালতে মামলা দায়ের করবেন? তো এই জটিলতার একটা সহজ সমাধান দেয়া হয়েছে 17 ধারায়, ঠিক আছে? তো 17 ধারাটা আমরা একটু পড়ে দেখি যে এখানে কি বলেছে। বলেছে যে বিভিন্ন আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তির মোকদ্দমা, suits for immovable property within jurisdiction of different courts, ঠিক আছে? এখানে বলতেছে যে বিভিন্ন আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা বা এর ক্ষতির জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা, ওই সম্পত্তির অংশবিশেষ যে আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত সেরূপ যে কোনো আদালতে দায়ের করা যাবে। এরপর একটা শর্ত দিয়েছে, তবে শর্ত থাকে যে মোকদ্দমার বিষয়বস্তুর মূল্যের ব্যাপারে এরূপ আদালত সমগ্র দাবিটি বিচারের জন্য গ্রহণের অধিকারী হবে, ঠিক আছে? যে ব্র্যাকেটে আমি এখানে লিখে দিয়েছি যে মানে এই শর্তের মূল কথাটা, শর্তের মূল কথাটা হচ্ছে অর্থাৎ মোকদ্দমার বিষয়বস্তুর মূল্যের ব্যাপারে উক্ত আদালতের আর্থিক এখতিয়ার থাকতে হবে, ঠিক আছে? তা এইটা হচ্ছে মানে 16 ধারা বা 17 ধারার মূল কথা এটা। এখন আমরা একটু একদম প্রত্যেকটা বিষয় ধরে ধরে বিশ্লেষণ করব যে এখানে আসলে কি বলেছে। তো প্রথমে যেটা বলেছে যে
বিভিন্ন আদালতের এখতিয়ারের স্থানীয় জবরদস্ত সীমারেখার আর কি, মধ্যে এত অবস্থিত। গরম। ঠিক আছে, তাহলে বিভিন্ন আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত, সিচুয়েট উইথিন দ্য জুরিসডিকশন অফ ডিফারেন্ট কোর্টস। 17 ধারার এই বিধানটা মূলত এমন স্থাবর সম্পত্তির অর্থাৎ ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য, যেটা হচ্ছে ভৌগোলিকভাবে একাধিক আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে এটা অবস্থিত থাকে, ছড়ানো থাকে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা, ধরেন যে একটা অখণ্ড জমি, একটা বড় অখণ্ড জমি, বা হচ্ছে যেটা সম্পত্তি যেটাই বলেন, এরকম বড় একটা জমির ক্ষেত্রে এটা ঘটে, যার সীমানা দুইটা জেলা বা হচ্ছে দুইটা উপজেলার ভৌগোলিক সীমানার মধ্যে এটা বিস্তৃত থাকে। হ্যাঁ, তাহলে প্রথমটা দ্বারা কি বোঝালো, যে বিভিন্ন আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত। এরপরে কি বলছে, যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা বা এর ক্ষতির জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা। ঠিক আছে, এই মানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে স্থাবর সম্পত্তির প্রায় মানে এটা যে কোনো বিরোধের জন্যই প্রযোজ্য আর কি, স্থাবর সম্পত্তি সম্পর্কিত যে কোনো বিরোধের জন্য এটা প্রযোজ্য। সেটা হতে পারে এই সম্পত্তির দখল উদ্ধার, বা হতে পারে বাটোয়ারা সংক্রান্ত, বা হতে পারে হচ্ছে বেআইনিভাবে ওই সম্পত্তিতে প্রবেশ প্রবেশ করে কোনো ক্ষতি সাধন, যেমন কোনো গাছ কেটে ফেলা, কোনো ফসল নষ্ট করা। হ্যাঁ, তো এই সবের কারণে এখানে ক্ষতিপূরণের মোকদ্দমা করা যাবে এই ধারার অধীনে। বুঝতে পেরেছেন? এরপরে বলছে যে ওই সম্পত্তির অংশবিশেষ যে আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত, মানে ওই সম্পত্তির অংশবিশেষ যে আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত, সেরূপ আদালতে মানে সেরূপ যে কোনো আদালতে দায়ের করা যাবে। তাহলে কি বলা হচ্ছে এখানে, আইন এখানে বিচার প্রার্থী বা হচ্ছে বাদীকে একটা সুবিধা দিচ্ছে, একটা অপশন দিচ্ছে, একটা বিকল্প প্রদান করতেছে। 17 ধারার এই অংশ বলছে যে সম্পত্তিটা যদি একাধিক আদালতের স্থানীয় যেই সীমানা, এই সীমানার মধ্যে অবস্থিত থাকে, তাহলে বাদীকে একাধিক জেলার মানে হচ্ছে একাধিক মামলা তাকে করতে হবে না। ওই সম্পত্তিটার যে কোনো একটি অংশ যে আদালতের আঞ্চলিক সীমার মধ্যে অবস্থিত, বাদী চাইলে তার সুবিধা মতো সেই এলাকার যে কোনো একটা আদালতে কি করতে পারে, ওই সম্পত্তির ব্যাপারে মামলা দায়ের করতে পারে। এই কথাটা এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, এখন এই ব্যাপারটা আমরা একটু একটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ধরেন যে রহিম আর করিমের মধ্যে একটা স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ চলতেছে। এখন ওই যে সম্পত্তিটা নিয়ে বিরোধ চলতেছে, ওই বিরোধীয় সম্পত্তিটা ওই ধরেন যে এমন একটা জায়গায় অবস্থিত, ওই যে বললাম যে কিছুটা ঢাকার মধ্যে আর কিছুটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে। হ্যাঁ, এখন 16 ধারার নিয়ম যদি এখানে অ্যাপ্লাই করা হইতো তাহলে কি হতো, তাহলে তো দুইটা মামলা করতে হতো। কিন্তু 17 ধারায় সেই সমাধানটা দেয়া হয়েছে যে না, দুইটা মামলা করা লাগবে না। ওই যে ঢাকা অথবা মানে কোথায় নারায়ণগঞ্জে পড়ছে, তাহলে এখানে যে কোনো জায়গায় করা যাবে। অথবা ধরেন যে ঢাকার পাশে তো কেরানীগঞ্জ, ঢাকা আর কেরানীগঞ্জের মধ্যে পড়ছে, তাহলে যে কোনো এক পাশে করা যাবে। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হতে পারে যে আইন কেন হচ্ছে এরকম একটা বিকল্প সমাধান দিল, মানে এরকম বিকল্পটা কেন করলো। এটা হচ্ছে পুরোপুরি বিচার প্রার্থীর সুবিধা এবং ন্যায় বিচারের কথা চিন্তা করে এটা করা হয়েছে। যদি 17 ধারার এই যে নিয়মটা এটা যদি না থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মাল্টিপ্লিসিটি অফ সুটস যেটাকে বলা হয়, যে একই সম্পত্তির বিরোধের জন্য ভিন্ন ভিন্ন আদালতে কিন্তু মামলা দায়ের মানে করা লাগতো, এবং সেখানে তো খরচের ব্যাপার থাকতো। সেকেন্ডলি হচ্ছে মানে সেকেন্ডলি বলতেছি, এরপরে কি হতো, যে সময় নষ্ট হতো, তাই না? এখানে বিচার প্রার্থীরা হয়রানি হতো। এর চেয়ে বড় যে বিপদের কারণ হতো সেটা হচ্ছে যে দুই আদালত থেকে দুই রকম জাজমেন্ট আসতো, কনফ্লিক্টিং জাজমেন্ট তখন আসতো। ঠিক আছে, তো এইগুলা যেন প্রবলেমগুলো যেন না হয়, সেই জন্য মূলত এরকম একটা বিধান এখানে দেওয়া হয়েছে এই 17 ধারায়। ঠিক আছে।
এখন এখানে দেখেন একটা শর্ত আছে। শর্তটা কি বলছে, যে তবে শর্ত থাকে যে মোকদ্দমার বিষয়বস্তুর মূল্যের ব্যাপারে এরূপ আদালত সমগ্র দাবিটি বিচারের জন্য গ্রহণের অধিকারী হবে। এই শর্তটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? হুম তার মানে আপনাকে একটা শর্ত, মানে স্বাধীনতা কিন্তু দিয়েছে যে আপনি দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা দায়ের করতে পারছেন। হুম এখন এই সেই স্বাধীনতাটাকে আবার একটা শর্ত সাপেক্ষে স্বাধীনতা দিয়েছে, যে আপনাকে কি করতে হবে, এই মোকদ্দমার এখানে সমগ্র দাবিটা বিচারের জন্য গ্রহণের অধিকারী হবে। সমগ্র দাবি, তাহলে এখানে সমগ্র দাবি বলতে কি বোঝানো হচ্ছে? এন্টার ক্লেম। এন্টায়ার ক্লেম বা হচ্ছে সমগ্র দাবি, এটা বলতে কি বোঝানো হচ্ছে? আইন বলছে যে আপনি আপনার সুবিধা মতো যে কোনো জেলার আদালতে যেতে পারবেন ঠিকই, কিন্তু আপনি যে আদালতে মামলাটা দায়ের করবেন সেই আদালতের অবশ্যই ওই সমগ্র দাবিটা বিচারের আইনগত ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে? এই সমগ্র দাবি বলতে এখানে তাহলে কি বোঝাচ্ছে? সমগ্র দাবি বলতে বোঝাচ্ছে যে বিরোধীয় যেই মানে সম্পত্তি, এই যে সবগুলো সম্পত্তি, হ্যাঁ এই সবগুলো সম্পত্তির, সবগুলো বলতে এই যে আলাদা আলাদা জায়গায় অবস্থিত, এই সম্পত্তিগুলোর মোট যে মূল্যমান অর্থাৎ টোটাল ভ্যালুয়েশন, এই বিষয়টাকে আসলে বোঝাচ্ছে। মোট মূল্যমানকে বোঝানো হচ্ছে। আপনি শুধু ওই জেলার সীমানায় মানে থাকা সম্পত্তির নির্দিষ্ট একটা অংশের মূল্য ধরলে কিন্তু হবে না। আপনাকে ওই দুই জেলায় যে আলাদা আলাদা জায়গায় অবস্থিত, এই দুইটার মূল্যমান হিসাব করতে হবে একসাথে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এরপরে কি বলছে, এই সমগ্র দাবিটি বিচারের জন্য গ্রহণের অধিকারী হবে। আরেকটা ব্যাপার এখানে আছে, সেটা হলো যে দেখেন মোকদ্দমার বিষয়বস্তুর মূল্যের ব্যাপারে এরূপ আদালত সমগ্র দাবিটি বিচারের জন্য গ্রহণের অধিকারী হবে। তাহলে এখানে সমগ্র দাবিটি বলতে কি বোঝানো হচ্ছে, যে দুইটা সম্পত্তির একসাথে মূল্য হিসাব করতে হবে। এখন এই হিসাবটা কেমন হবে? ধরেন ওই যে বললাম যে আপনার ঢাকার যে জমিটা সেটার মূল্য ধরেন 10 লাখ টাকা। হ্যাঁ, আবার হচ্ছে আপনার ওই যে নারায়ণগঞ্জের যেই জমিটা, ওইটার মূল্য ধরেন 10 লাখ টাকা। 10 লাখ টাকা না, আপনার এত কম মূল্যের প্রপার্টি হইলে তো হবে না, ধরেন আপনার 10 কোটি টাকা, আপনি বিশাল ধনী। ঠিক আছে? 10 কোটি টাকা হচ্ছে আপনার ঢাকার প্রপার্টির মূল্য, আর 10 কোটি টাকা হচ্ছে নারায়ণগঞ্জের ওই প্রপার্টির মূল্য। তখন আপনি যখন মামলাটা দায়ের করবেন, না তাইলে হচ্ছে আবার সীমাহীন হয়ে যাচ্ছে, সীমাহীন হোক সমস্যা নেই। তখন হচ্ছে আপনি ওই 10 লাখ টাকা যেহেতু আপনি মামলাটা তখন যে কোনো জায়গায় দায়ের করতে পারবেন। এখন ধরেন আপনি চিন্তা করলেন তাহলে ঠিক আছে, আমি তো ঢাকায় থাকি, ঢাকায় দায়ের করি, আমার এখান থেকে কাছে কাছে হবে আদালত। তো আপনি ঢাকায় দায়ের করবেন, এর মানে এই না যে আপনি ওইখানে 10 লাখ টাকা, 10 কোটি টাকা দেখাবেন। আপনাকে ওই আরো যে একটা জমির জন্য আপনি মামলা করছেন, ওইটার মূল্য এখানে নিয়ে আসতে হবে। দুইটারটা একসাথে করতে হবে, করে তখন কত হবে? 20 লক্ষ টাকা। এবার আপনি 20 লক্ষ টাকার মানে মূল্যমান আপনাকে দেখাতে হবে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা এখানে মানে বোঝানো হয়েছে। এছাড়া খুব বেশি কিছু নাই এখানে। এখন আপনাকে পরীক্ষার জন্য যে বিষয়টা সব থেকে মাথায় রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ এইখান থেকে, সেটা হলো যে এই যে মামলা যে কোনো একটা আদালতে দায়ের করা যায়, আমরা জানি যে যে কোনো একটা আদালতে দায়ের করা গেলেও সে আদালতকে অবশ্যই কি করতে হবে, এই সমগ্র দাবিটা অর্থাৎ ইন্টায়ার ক্লেমটা বিচারের আর্থিক এখতিয়ার সম্পন্ন হতে হবে। এটা কিন্তু আপনাকে এখান থেকে কোশ্চেন দিতে পারে, মানে এই সেকশনের এই জায়গাটা খুব ট্রিকি। কারণ বাকি সব আপনি বুঝেন, আপনি এভাবে পড়ে যাবেন যে ঠিক আছে ভিন্ন ভিন্ন আদালতের স্থানীয় সীমার মধ্যে হলে যে কোনো একটা আদালতে মামলা দায়ের করা যাবে, আপনি কিন্তু পরীক্ষার আগে জাস্ট এটুকুই পড়ে যাবেন। এটা এত বিস্তারিত তখন তো আপনার পড়ার সময় নেই। যখন রিভিশন দিবেন, প্রিলিমিনারি দিতে যাবেন, তাই না? তখন তো আপনি এত বিস্তারিত দেখবেন না। তখন তো আপনি একদম সংক্ষিপ্তভাবে পড়বেন, শুধু চোখ বোলাবেন। তো এটা 17 ধারা দেখি আপনার মাথায় যে কথাটা আসবে সেটা হচ্ছে যে একটা জমি যদি ভিন্ন ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতের অধীনে হয় তাহলে যে কোনো একটা আদালতে মামলা দায়ের করা যাবে। এটুকুই আপনি দেখবেন। কিন্তু এর মধ্যের প্রশ্ন তো আর ওইটা দিয়ে করবে না, তাহলে তো সবাই পারবে। এত সহজ প্রশ্ন তো এখন করে না।
তাহলে আপনাকে কি করতে হবে, যে স্পেশাল যে জায়গাটায় ফোকাস করতে হবে সেটা হলো এই যে সমগ্র দাবিটা অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ ওই যে হিসাবটা বললাম আপনাকে, ওই দুইটা জমির মূল্যমান হিসাব করে একসাথে আপনার মামলাটা দায়ের করতে হবে, মানে মামলার মূল্যমান দেখাতে হবে। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ এই 17 ধারার ক্ষেত্রে, সেটা হলো যে এই 17 ধারা শুধুমাত্র ইমমুভেবল প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এটা শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, মানে এটা হচ্ছে, সরি, এটা শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, ইমমুভেবল। এটা কিন্তু অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য না, মানে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এই দুইটা কথা আপনি ভালো করে মনে রাখবেন এই ধারা থেকে। আচ্ছা, তাহলে 17 ধারায় আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এক এক মানে একটা জমি যেটা হচ্ছে অখণ্ড, একটা অখণ্ড সম্পত্তির সীমানা একাধিক জেলায় যদি ছড়ায় থাকে বা একাধিক জেলায় যদি অবস্থিত হয়, সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে হচ্ছে যে যে কোনো একটা জায়গায় আপনি মামলাটা দায়ের করতে পারবেন। ঠিক আছে, এখন ব্যাপার হলো যে এখানে কিন্তু সীমানাটা মানে সীমানাটা আপনি আপনার কাছে আহ নিশ্চিত ছিল, আপনি নিশ্চিত ছিলেন যে এটা হচ্ছে সীমানা, এটা এই এলাকার সীমানা, এটা এই এলাকার সীমানা, এবং সম্পত্তিটা আমার দুই জায়গায় পড়ছে। কিন্তু বাস্তব জীবনে পরিস্থিতি এর চেয়েও জটিল হতে পারে, যেখানে হচ্ছে একটা স্থাবর সম্পত্তি ঠিক কোন আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে পড়েছে সেটা কিন্তু তখন আসলে নির্ণয় করা যায় না যে এটা আসলে কোন এলাকার মধ্যে পড়ছে। বাংলাদেশ তো একটা নদীমাতৃক দেশ, তাই না? এখন সচরাচর কি হয়, এই যে নদীর গতিপথ কিন্তু সময়ের সাথে সাথে এই নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়, তাই না? এর ফলে দেখা যায় যে নতুন চর জেগে ওঠে। তারপরে হচ্ছে কোন একটা জেলার অংশে একটা, ধরেন যেরকম একটা মানে চর জেগে উঠছে, কিংবা এই যে প্রশাসনিক যেই সিস্টেম বাংলাদেশে আছে, এরা অনেক সময় এরকম যে সম্পত্তিগুলো চর জেগে তৈরি হয়, এরা কিন্তু এগুলার ওই সীমানা নির্ধারণ করে না, অমনি থাকে বেশিরভাগ সময়, বুঝছেন? এখন এরকম, ধরেন যে এরকম কারণে এই সমস্যাটা সৃষ্টি হতে পারে যে অ্যাকচুয়ালি ওই জমিটা কোন আদালতের এখতিয়ারের মধ্যে পড়ছে এটা তখন জানা যায় না। তো এই ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতিতে একজন বিচারপ্রার্থী সে কি করবে? এই পরিস্থিতিতে একজন বিচারপ্রার্থী যেন হয়রানির শিকার না হয়, এবং আইনি প্রক্রিয়ায় যেন কোনো স্থবিরতা বা হচ্ছে একটা ডেডলক, যেটাকে বলা অচল অবস্থা, হ্যাঁ, এই ডেডলক তৈরি না হয়, তার জন্য মূলত এই দেওয়ানি কার্যবিধির 18 ধারায় বিধান প্রণয়ন করা হয়েছে। ঠিক আছে, তাহলে 17 ধারায় আমরা দেখছি যে সীমানা নিশ্চিত, আপনি জানতেছেন যে আমার প্রপার্টিটা এই এলাকার মধ্যে পড়ছে। আর 18 ধারা হচ্ছে আপনি জানতেছেন না যে অ্যাকচুয়ালি কোন এলাকায় পড়ছে। তো যখন এরকম সম্পত্তির আঞ্চলিক এখতিয়ার নিয়ে একটা যৌক্তিক অনিশ্চয়তা দেখা দেয়, তখন সমাধান কি? সমাধান হলো যে সম্ভাব্য আদালতগুলোর যে কোনো একটা আদালত এই অনিশ্চয়তার কথা, মানে এই অনিশ্চয়তার কারণটা সে হচ্ছে লিখিতভাবে রেকর্ড করে ওই সম্পত্তির হচ্ছে মামলা গ্রহণ করতে পারে এবং সেটার বিচার কাজ চালিয়ে নিতে পারেন। বুঝতে পেরেছেন? তার মানে দেওয়ানি কার্যবিধির 18 ধারার পেছনের যে মূল দর্শনটা, যে ফিলোসফিটা, সেটা আমরা হচ্ছে এতক্ষণ জানলাম। এখন এই ধারাটা আমরা একটু পড়ে দেখি যে এখানে অ্যাকচুয়ালি কি বলতেছে। বলছে যে ধারা 18, আদালতের এখতিয়ার অনিশ্চিত হলে, শুধুমাত্র আমি এটু এটু লিখে রেখেছি, বাট এখানে কিন্তু আরো লেখা আছে। সেটা হলো যে আদালত সমূহের স্থানীয় এখতিয়ার অনিশ্চিত হলে মোকদ্দমা দায়েরের স্থান। 16তে এভাবে মনে রেখেছি যে সম্পত্তি যেখানে মোকদ্দমা সেখানে। 17তে জেনেছি এভাবে যে সম্পত্তিটা দুই আদালতের এখতিয়ারের মধ্যে পড়েছে, তাহলে যে কোনো এক জায়গায় মোকদ্দমা দায়ের করা যাবে। আর 18তে হচ্ছে এখতিয়ার অনিশ্চিত হলে।
আদালতের এখতিয়ার অনিশ্চিত, তখন আমি কি করব? তো এখানে বলছে যে কোনো স্থাবর সম্পত্তি দুই বা ততোধিক আদালতের কোনটির আঞ্চলিক এখতিয়ারের মধ্যে অবস্থিত সেই বিষয়ে অনিশ্চয়তা দেখা দিলে যে কোনো একটি আদালত অনিশ্চয়তার কারণ লিপিবদ্ধ করে মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্ত আমরা তাহলে একটু বোঝার চেষ্টা করি এই অংশটা। আচ্ছা, আমাকে একটু কয়েক সেকেন্ড সময় দেন, হ্যাঁ। ক্লাস নেওয়ার জন্য ফ্যানটা কমায় দিছিলাম, তো এখন দেখি যে অনেক গরম লাগতেছে, একটু বাড়ায় দিলাম। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা একটু দেখবো এখন। তো প্রথমে এইখানে যে বিষয়টা বলা হয়েছে যে কোনো স্থাবর সম্পত্তি দুই বা ততোধিক আদালতের কোনটির মানে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে অবস্থিত সেই বিষয়টা মানে সেই বিষয়ে অনিশ্চয়তা দেখা দিলে, তার মানে এখানে স্থাবর সম্পত্তি নিয়ে একটা অনিশ্চয়তার উদ্ভব হয়েছে। বুঝতে পেরেছেন? একটা কিসের উদ্ভব হয়েছে? অনিশ্চয়তার। এখন আইন বলছে যে কোনো স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টি ভৌগোলিকভাবে দুই বা ততোধিক আদালতের ঠিক কোনটির আঞ্চলিক এখতিয়ারের সীমানায় পড়েছে সেইটা নিয়ে যদি অনিশ্চয়তা বা আনসার্টেনিটি তৈরি হয়, তখন 18 ধারার প্রয়োগ ঘটবে। ঠিক আছে, এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে একটা সম্পত্তির সীমানা নিয়ে আবার অনিশ্চয়তা হয় কিভাবে? এটা কেমনে সম্ভব? একটা সম্পত্তি কোথায় আছে এটা তো বোঝাই যায়, এটা নিয়ে আবার অনিশ্চয়তা কেমনে হয়? ঠিক আছে, মনে কিন্তু এ ধরনের প্রশ্ন আসে। আমার তো প্রশ্নের শেষ নাই, আমার নিজের মনে অনেক প্রশ্ন আসে একটা বিষয় পড়তে গেলে, বুঝছেন? এটা এমনে করলো কেন, এটা অমনে করলো কেন, এটা কেমনে হয়। হুম। তো ছোটবেলায় আমাকে যত ওই যে খেলনা টেলনা কিনে দিত, এগুলা 1-2 দিনের বেশি টিকতো না। সব আমি খুলে দেখতাম যে এটা কেন চলতেছে। হুম। এই হচ্ছে আমার অবস্থা। তো এখন আপনার মনে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে একটা সম্পত্তির সীমানা আবার এটা অনিশ্চয়তা দেখা দেয় কিভাবে এই সীমানা নিয়ে? তো এটা মূলত ঘটে ভৌগোলিক কারণে। ঠিক আছে, প্রাকৃতিক বিভিন্ন কারণে এটা ঘটতে পারে। যেমন ধরেন যে একটা নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। তো এই যে নদীর গতিপথ পরিবর্তনের ফলে নতুন করে একটা চর জেগে উঠছে। এখন নদীর মাঝখানে, ধরেন যে পদ্মা নদীর মাঝখানে, এখন এটা তো আসলে বোঝা সম্ভব না যে ওই মানে ইয়াটা কোন জায়গায় পড়ছে। এমন একটা জায়গায় ধরেন যে জেগেছে যে এই পাশে পদ্মা নদীর এই পাশে এক এলাকা, ওই পাশে আর এক এলাকা। এখন মাঝখানে একটা চর জাগছে, ওখানে ওই সম্পত্তিটা নিয়ে এখন তো মানুষ ওইখানে থাকা শুরু করছে। এখন ওইটা নিয়ে তো তখন একটা মামলা মোকদ্দমার মধ্যে গেছে। ঠিক আছে, এই যে চর নিয়ে কিন্তু আসলে অনেকগুলো মুভি আছে বাংলাদেশে। ঠিক আছে, তো যাই হোক, এই সব ঘটনা যে মামলা মোকদ্দমা যে হয় সেগুলো ওই মুভিতে মানে বেশ ভালোভাবেই আর কি দেখাইছে। হুম। তো যাই হোক, এখন এটা কিসের কারণে ঘটে? তাহলে এরকম ভৌগোলিক কারণে কিন্তু ঘটতে পারে। তখন এই বিষয়টা নিয়ে যদি মামলা মোকদ্দমা হয়, তখন আসলে মামলাটা কোথায় দায়ের করতে হবে? তো এই যে একটা ধোঁয়াশাপূর্ণ একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিচার প্রার্থী মানে সে কি করবে? সে কি এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে থাকবে? এক্ষেত্রে আইন তাকে এই হয়রানি থেকে বাঁচানোর জন্য আহ কিছু সুবিধা দিয়েছে, একটা সুবিধা দিয়েছে, একটা বিকল্প অপশন তাকে প্রদান করেছে। 18-এর 1 ধারা বলছে যে এই ধরনের অনিশ্চয়তা দেখা দিলে সম্ভাব্য দুই বা ততোধিক আদালতের মধ্যে বাদী চাইলে তার সুবিধা মতো যে কোনো একটা আদালতে এনি ওয়ান অফ দোজ কোর্টস এ করতে পারে, মামলা দায়ের করতে পারে। ঠিক আছে, সে চাইলে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা মনে হয় এই আদালতের এখতিয়ারের অধীনে পড়েছে, সে ওখানে গিয়ে মামলা দায়ের করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে দেখেন
অনিশ্চয়তার কারণ লিপিবদ্ধ করে মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করবে। তাহলে অনিশ্চয়তার কারণ লিপিবদ্ধ করবে যে বাদী যে কোনো একটা আদালতে গেলেই যে বিচারক সাথে সাথে মামলাটা হচ্ছে গ্রহণ করে নিয়ে যে বিচার করবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এখানে একটা আইনের একটা প্রসিডিউরাল একটা চেক আছে, একটা পদ্ধতিগত বিষয় এখানে আছে। সেটা হলো যে আদালতে মামলাটা দায়ের করা হলো সেই আদালতের বিচারককে প্রথমেই স্যাটিসফাই হতে হবে যে সম্পত্তির সীমানা নিয়ে আসলেই কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, গ্রাউন্ড ফর দ্য অ্যালিজড আনসার্টেইনিটি, এটা উনি দেখবেন যে কোনো অনিশ্চয়তা তৈরি হয়েছে কিনা, এই বিষয়টা উনি প্রথমে খতিয়ে দেখবেন। এখন যদি তিনি সন্তুষ্ট হন যে না আসলে এখানে সমস্যা, তাহলে তিনি সেই অনিশ্চয়তার বিষয়টা কি করবেন, তার যে তার যে ফাইল আছে সেখানে তিনি এই বিষয়টা লিপিবদ্ধ করবেন, রেকর্ড স্টেটমেন্ট। তিনি একটা মানে এই ব্যাপারটা লিপিবদ্ধ করবেন, লিখবেন। তো এই যে লিখিত বিবৃতিটা, এই লিখিত বিবৃতি দেওয়ার পরই কেবল ওই সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমাটা তিনি গ্রহণ করবেন এবং তিনি নিষ্পত্তি করতে পারবেন, যেটাকে বলা হয় এন্টারটেইন অ্যান্ড ডিসপোজ। বিষয়টা তিনি গ্রহণ করলেন এবং নিষ্পত্তি করবেন। ঠিক আছে, এবং ওই আদালত যে এই যে নিষ্পত্তি করবেন, তার এই নিষ্পত্তি করা অর্থাৎ তিনি যে রায়টা দিবেন সেটা তখন বৈধ হবে। হ্যাঁ, যেন ওই সম্পত্তিটা নিয়ে আসলে কোনো অনিশ্চয়তা ছিলই না এরকম মনে হবে। ঠিক আছে, সম্পূর্ণভাবে ওই আদালতের এখতিয়ারের অধীনেই ছিল, এটা মনে করা হবে। এখন এখানে দেখেন একটা শর্ত আছে, শর্ত মোকদ্দমার প্রকৃতি ও মূল্যমান মানে এখতিয়ার বহির্ভূত হবে না। এটার মানে হচ্ছে সোজা, সোজা মানে কি, মানে হলো এই শর্তটা দেওয়ানী কার্যবিধির যে 15 ধারা আছে ওই 15 ধারার কথা এখানে চলে আসবে। অর্থাৎ মামলাটা যে দায়ের করা হচ্ছে ওইটার তখন মূল্যমান অনুযায়ী মামলাটা দায়ের করতে হবে। ঠিক আছে, তো 15 ধারা নিয়ে তো বহু কথা হয়েছে, এটা নিয়ে আর কথা না বলি। বুঝতে পেরেছেন, এই হচ্ছে বিষয়। এরপর এখানে আপনার মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে আচ্ছা বিচারক যে এখানে অনিশ্চয়তার মানে কারণটা লিপিবদ্ধ করছে, যদি বিষয়টা এরকম হয় যে বিচারক এখানে অনিশ্চয়তার কারণটা লেখে নাই, তখন কি হবে, ফলাফলটা কি হবে? বুঝতে পেরেছেন, এরকম কিন্তু প্রশ্ন আপনার মনে আসতে পারে। ধরেন ওই সম্পত্তিটা হচ্ছে কোথায় তা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল এবং বিচারক ওই অনিশ্চয়তার কারণটা সে লিপিবদ্ধ করে নাই, লিপিবদ্ধ না করে কি করেছে, ওই মামলাটার বিচার কাজ শেষ করেছে। এখন এই বিচার কাজ যে শেষ করেছে, এই বিচার কাজ শেষ করে কি করেছেন, চূড়ান্ত ডিক্রিও দিয়ে দিয়েছেন। এখন মামলার যে পক্ষ এখানে হেরে গিয়েছে সে পক্ষ নর্মালি কি করে, সে পক্ষ তো আপিল করে, রিভিশন করে, তাই না? তো তারা এরকম আপিল বা রিভিশন আদালতে গিয়ে হচ্ছে আপনার যে অবজেকশন যদি জানায়, তারা যদি আপত্তি জানায় যে মাননীয় আদালত যে বিচারক যে ডিক্রি দিয়েছেন সেই সম্পত্তির উপর তার কোনো হচ্ছে আঞ্চলিক এখতিয়ার নেই বা ছিল না, এবং তিনি হচ্ছে 18-এর 1 ধারা অনুযায়ী ওই অনিশ্চয়তার কারণটা লিপিবদ্ধও করেন নাই, তাই এই বিচার এবং ডিক্রিটাকে অবৈধ এবং বাতিল বলে গণ্য করা হোক, এরকমটা যদি দাবি করে, তো এইখানেই তখন 18-এর 2 ধারা চলে আসবে। এক্ষেত্রে তখন কি চলে আসবে, 18-এর 2 ধারা। তাহলে ফিলোসফিটা বুঝেন, 18-এর 2 ধারা কেন দিয়েছে, ফিলোসফিটা কি, ফিলোসফি হচ্ছে এটা, কোনো কারণে ওই বিচারক লেখে নাই, কারণ এখানে তো বলেই দিছে যে আইনে তাকে লিপিবদ্ধ করে মামলাটা তিনি এন্টারটেইন করতে পারবেন অ্যান্ড ডিসপোজ করবেন, মীমাংসা করবেন। কিন্তু হতে পারে না যে বিচারক ঠিক আছে মামলা নিয়ে আসছে, ওকে মামলাটা তিনি রিসিভ করে মানে করে তিনি হচ্ছে বিচার কার্য সম্পন্ন করেছেন। এখন বিরোধী পক্ষ তো তখন হেরে যাওয়া পক্ষ, হারু পার্টি, হারু পার্টি তো তখন হচ্ছে
আপত্তি তুলবে। তো এই আপত্তি তুললে তখন বিষয়টা কিভাবে নিষ্পত্তি করা হবে সেটা 18-এর 2 ধারায় বলে দিয়েছে। ঠিক আছে, 18-এর 2 ধারা বলছে যে আপিল বা রিভিশন আদালত হচ্ছে সাধারণত এই ধরনের এখতিয়ারগত আপত্তি কোনোভাবেই কি করবেন না, গ্রহণ করবেন না। গ্রহণ করবেন না, শ্যাল নট অ্যালো দ্য অবজেকশন। কারণ বিচারিক আদালতে মামলা চলাকালে ওই পক্ষ তখন তো আপত্তি জানায় নাই, এখন হেরে যাওয়ার পর এখন হচ্ছে আপত্তি জানাইতেছে। ঠিক আছে, নির্বাচনে দেখবেন ম্যাক্সিমামই যারা হেরে যায় তারা হচ্ছে বর্জন করে যে ফেয়ার হয় নাই। ঠিক আছে, তো এরকম বিষয় যে এখন হেরে গেছে, এখন সে বলতেছে যে তখন এটার পদ্ধতিগত ত্রুটি ছিল, তা তখন কেন বলো নাই। ঠিক আছে, এখন বলছে যে তবে আদালত এই আপত্তি গ্রহণ করবে। আদালত যে আপত্তি গ্রহণ করবেন না ব্যাপারটা এরকম না, স্বাভাবিকভাবে আপত্তি গ্রহণ করবেন না, কিন্তু আপত্তি গ্রহণ করবেন কেবল যদি, এই যে দেখেন কখন আপত্তি গ্রহণ করবেন, কেবল যদি কি হয়, এখতিয়ারের অনিশ্চয়তা নিয়ে কোনো যৌক্তিক কারণ না থাকে। এখতিয়ারের অনিশ্চয়তা নিয়ে কোনো যৌক্তিক কারণ না থাকে এবং এর ফলে ন্যায় বিচার ব্যাহত হয়। এই জিনিসটা বোঝা একটু টাফ, সরলভাবে লেখা, কিন্তু বুঝতে গেলে তখন আবার কঠিন লাগে। তাহলে এখানে কখন ওই আপত্তি আদালত গ্রহণ করবেন, ওই যে আপিলে বা রিভিশনে গেছে, কখন গ্রহণ করবেন? প্রথম পয়েন্টটা বলছে যে এখতিয়ারের অনিশ্চয়তা নিয়ে কোনো যৌক্তিক কারণ না থাকে। না থাকে বলছে, এই না থাকাটা এই যে না শব্দটা থাকার কারণ, না কিন্তু একটা শব্দ, নয়াকার না, এটা কিন্তু একটা শব্দ, বুঝতে পেরেছেন? এবং এই নাটা যে শব্দ, এই জন্য দেখবেন যে নাকে যখন আমরা লিখি তখন আর একটা শব্দের সাথে আলাদা করে লিখি। যেমন কারণ এর সাথে স্পেস দিয়ে না লিখেছি, কিন্তু নি এটা কিন্তু একটা শব্দ না। নিকে কিন্তু আমরা একসাথে লিখি, যেমন করিনি, যাইনি, খাইনি একসাথে লিখি। খাই লিখে স্পেস দিয়ে নি লিখি না, কিন্তু খাই না এখানে কিন্তু স্পেস দিয়ে তারপরে নয়াকার লিখতে হয়। তো এখানে এরকম একটা না থাকার কারণে এই বিষয়টা অনেকের কাছে বুঝতে অসুবিধা হয় যে কি এখতিয়ারের অনিশ্চয়তা নিয়ে কোনো যৌক্তিক কারণ না থাকে, তাই মানে কি বোঝাইতেছে, এটা আসলে মাথায় অনেকের বিষয়টা একটু কেমন যেন লাগে। ঠিক আছে, এখন এখানে আসলে কি বোঝাইছে সেটা একটু বলি। এখানে বোঝাইছে যে অর্থাৎ এখতিয়ারের অনিশ্চয়তা নিয়ে কোনো যৌক্তিক কারণ না থাকে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আপিল আদালতের কাছে যদি প্রতীয়মান হয় যে বা মনে হয় যে মূল মামলা দায়েরের সময় ওই সম্পত্তির সীমানা বা এখতিয়ার নিয়ে আসলেই কোনো অনিশ্চয়তা ছিল না, আসলে কোনো কি ছিল না, অনিশ্চয়তা ছিল না। ব্যাপারটা ছিল যে ওই সম্পত্তিটা ঠিক মানে কোন জেলার অধীনে ছিল সেটা পরিষ্কার ছিল, সেটা নিশ্চিত ছিল যে কোন জেলার অধীনে পড়েছে, কোন উপজেলার অধীনে পড়েছে, এটা মানে নিশ্চিত ছিল। এটা নিয়ে কোনো কি ছিল না, কোনো হচ্ছে অনিশ্চয়তা ছিল না। হ্যাঁ, এরপরে কি বলছে, এর ফলে ন্যায় বিচার ব্যাহত হয়। তো আমি আগেরটাকে আরো বলবো, আমি বুঝতেছি যে আসলে এটা হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে, তো এই পরেরটা একটু বলি, তারপরে দুইটা মিলাই এক্সাম্পল দিবনি। ঠিক আছে, পরে যেটা বলছে যে এর ফলে ন্যায় বিচার ব্যাহত হয়, এটার মানে কি? কনসিকুয়েন্ট ফেইলর অফ জাস্টিস যেটাকে বলা হয়, ন্যায় বিচার ব্যাহত হওয়া। শুধুমাত্র এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা না থাকলেই হবে না, এখানে আপিল আদালতকে দেখতে হবে যে এই যে ভুল আদালতে বিচার হওয়ার কারণে আসলেই এক পক্ষ মানে এক পক্ষের কি হয়েছে, মারাত্মক এখানে ক্ষতি হয়েছে, বা হচ্ছে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, ব্যর্থ হয়েছে। শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত কি করবেন, ওইটা এই মামলাটা তখন কিন্তু আপিলে বা রিভিশনে গিয়ে তখন কিন্তু এই আপত্তিটা তারা গ্রহণ করবেন, এই এক্সকিউজটা তারা গ্রহণ করবেন। প্রথম এক্সকিউজটা কি, যে ওইখানের আসলে যে অনিশ্চয়তা নিয়ে কোনো রকম সন্দেহ ছিল না। দ্বিতীয়ত কি হচ্ছে, যে এর ফলে ন্যায় বিচার ব্যাহত হয়েছে। এখন একটা উদাহরণ দিই। হ্যাঁ,
একটা উদাহরণ দিলে হবে না, এখানে দুইটা উদাহরণের কথা বলতে হবে। আচ্ছা, প্রথম উদাহরণ ধরেন যে একটা পদ্মা নদীর মাঝে কি হয়েছে, একটা জমি, একটা চর জেগে উঠেছে। হ্যাঁ, একটা হচ্ছে এরকম চর জেগে উঠছে। এখন এই পদ্মা নদীর মাঝখানে এমন একটা জায়গায় ধরেন যে তার এক পাশে হচ্ছে রাজবাড়ি আর এক পাশে হচ্ছে মানিকগঞ্জ। এক পাশে রাজবাড়ি আর এক পাশে মানিকগঞ্জ, এই সীমানায় পদ্মা নদীর মাঝে একটা কি উঠেছে, চর জেগে উঠছে। এখন এই যে চরটা, সেই চরটা আসলে কোথায় পড়েছে, কোন আদালতের এখতিয়ারের অধীনে পড়েছে, এইটা নিয়ে কোনো ধরেন যে একটা অনিশ্চয়তা আছে। এটা নিয়ে কি আছে, অনিশ্চয়তা আছে, যৌক্তিক অনিশ্চয়তা, যা আসলে কোন জায়গায় পড়েছে। এখন মানিকগঞ্জের আদালত যদি এই কারণ লিপিবদ্ধ না করে সে যদি বিচার করে ফেলে, ঠিক আছে, ধরেন যে মামলাটা কোথায় দায়ের করছে, মানিকগঞ্জে দায়ের করেছে। এখন মানিকগঞ্জের আদালত কি করছে, ও আর অত কিছুই করে নাই, মামলা নিয়ে আসছে, ওকে ঠিক আছে, মামলাটা সে আহ, গ্রহণ করে সে হচ্ছে বিচার করেছে। তাহলে আপিল আদালত কিন্তু এই ডিক্রিটা তখন কি করবেন না, বাতিল করবেন নাকি করবেন না, কেউ বলেন তো, দেখি কে বলতে পারেন। বাতিল ভাইয়া বাতিল করবে না। বাতিল বাতিল করবে না। করবে না, হ্যাঁ, রাইট, বাতিল করবে না। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে অনিশ্চয়তার যে একটা যৌক্তিক ভিত্তি এখানে আছে, এখানে একটা অনিশ্চয়তা আছে। তাহলে এখানে কি আছে, একটা যৌক্তিক একটা মানে কিন্তু অনিশ্চয়তার একটা যৌক্তিক ভিত্তি, একটা রিজনেবল গ্রাউন্ড কিন্তু এখানে আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা উদাহরণ দিই, ধরেন ওই যে বিরোধীয় যেই সম্পত্তিটা, স্থাবর সম্পত্তিটা, সেই জমিটা ধরেন যে কোথায় অবস্থিত, ধরেন যে ঢাকার মতিঝিলে অবস্থিত। হ্যাঁ, মতিঝিল এলাকায় অবস্থিত। এখন এইটা যে ঢাকার আদালতের এখতিয়ারের অধীন, এইটা নিয়ে কি আসলে অনিশ্চয়তার এখানে সুযোগ আছে কোনো? এটা নিয়ে কিন্তু কোনো ভাইয়া নেই। অনিশ্চয়তার কোনো সুযোগ নেই। কিন্তু ধরেন বাদী কি করছে, সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলাটা সে যে করছে কোথায়, ধরেন যে গাজীপুরে, গাজীপুরের আদালতে যে মামলাটা সে করছে। এখন গাজীপুরের আদালত ধরেন যে মামলাটা আহ, আসলে বুঝতে পারে না, মানে ধরেন যে কোনো কারণে ফ্রড করে আসলে মামলাটা সে সেখানে দায়ের করছে, বা যেভাবে হোক দায়ের করছে আর কি, করে মামলাটা সে গাজীপুরের আদালতে ধরেন যে বিচার হয়েছে এবং ডিক্রি দিয়ে দিয়েছে। এখন এই ক্ষেত্রে আপিল বা রিভিশন আদালতে যদি যে পক্ষ এখানে হেরে গেছে, সেই পক্ষকে গিয়ে যদি আদালতে বলে যে মাননীয় আদালত, এইখানে আসলে মতিঝিলের জমিটা নিয়ে আসলে এখতিয়ারের কোনো অনিশ্চয়তা ছিল না, ইচ্ছাকৃতভাবে হচ্ছে এটা ওই ইয়াতে দায়ের করেছে গাজীপুরে গিয়ে, ঠিক আছে, এইটা যদি বলে, এবং এর ফলে কি হয়েছে, এই যে ভুল জায়গায় বিচার হয়েছে এবং ন্যায় বিচার ব্যাহত হয়েছে, সুতরাং এইটা বাতিল করা হোক, তখন কিন্তু ওই আপিল আদালত কি করবে, এটা কিন্তু বাতিল করে দিবে। কারণ, কারণ কি, কারণ হচ্ছে এখানে এই যে অনিশ্চয়তার কোনো যৌক্তিক কারণ এখানে ছিল না, এখানে কোনো অনিশ্চয়তা নেই। মতিঝিলে জমিটা, তাহলে তো এখানেই মামলা করতে হবে, গাজীপুরে কেন আসছে, এখানে কোনো অনিশ্চয়তা নাই। কিন্তু এখানে কি বলছে দেখেন, এরকম, এই যে এখানে কি বলছে যে অনিশ্চয়তা না থাকে, এরকম যদি অনিশ্চয়তা না থাকে, এই যে গাজীপুরের মতো কোনো অনিশ্চয়তা নাই, তখন কিন্তু আপিল আদালত কি করবেন, ওইটা গ্রহণ করবেন। কিন্তু যদি আসলে অনিশ্চয়তা থেকে থাকে, তাহলে ওই বিচারক ওইটা লিখলো না না লিখলো, মানে তার নথিতে লিখলো কি না লিখলো, এটা কিছু যায় আসে না। বুঝতে পেরেছেন? তো কেন আইন আসলে এরকম, এরকম একটা বিষয় এখানে তৈরি করলো, এখানে আসলে ফিলোসফিটা কি, মূল উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? পারপাস হলো যে কোনো আদালত দীর্ঘ সময় এই শ্রম ব্যয় করে দিনের পর দিন এই পক্ষগণের সাক্ষ্য প্রমাণ, যুক্তিতর্ক সব কিছু হচ্ছে একটা বিশাল প্রসিডিংস এর মধ্যে দিয়ে গিয়ে একটা জাজমেন্ট দিল, সেটা যেন শুধুমাত্র সামান্য একটা কারণে, কি কারণ, যে লেখে নাই, নথিতে লেখে নাই, এই কারণে যেন বাতিল না হয়ে যায়, সেজন্য আসলে এরকম একটা বিষয় এখানে রেখেছে।
বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তো এখানে এরপরে আমরা হচ্ছে এইটা হচ্ছে মোটামুটি 18 ধারার বিষয়বস্তু। হ্যাঁ, এখন এখানে দেখেন একটা বিষয় আমি এখানে লিখে রেখেছি যে নোট, যে 17 18 উভয় ধারাতেই বিরোধীয় সম্পত্তি ভিন্ন ভিন্ন আদালতে বা একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত। এখানে পার্থক্যের বিষয়টা কি? পার্থক্যের বিষয়টা হচ্ছে যে আদালতের এখতিয়ার নিশ্চিত হলে আপনি 17 ধারা অনুসরণ করবেন, আর অনিশ্চিত হলে তখন 18 ধারা। জাস্ট এইটুকু পার্থক্য। তাহলে আমরা 19 ধারাতে চলে যাই। 19 ধারাতে কি বলেছে দেখেন। হুম, 19 ধারাতে বলছে যে, আচ্ছা, তাহলে আমি এই যে 16 17 18 ধারায় আমরা মূলত কি দেখলাম? 16 17 18 ধারায় আমরা মূলত স্থাবর সম্পত্তি অর্থাৎ ইমুভেবল প্রপার্টি বা হচ্ছে জমি জমা সংক্রান্ত মোকদ্দমার এখতিয়ার নিয়ে আমরা বিস্তারিত মানে আমরা কিন্তু আলোচনা করলাম। তো এই পর্যায়ে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, একটা প্রশ্ন আসা স্বাভাবিক। সেটা হলো যে আমাদের জীবনে কি কেবল এই বিরোধ যত, এইগুলা কি শুধু জমি জমা নিয়েই? যদি কেউ হচ্ছে আমাকে শারীরিকভাবে আঘাত করে, যদি কেউ হচ্ছে আমার নামে মানহানিকর কথা ছড়ায়, যদি কেউ হচ্ছে আমার গাড়ি, আমার কোনো একটা অস্থাবর সম্পত্তি সে মানে ভাঙচুর করে, তখন তখন হচ্ছে যে মামলা করতে হবে, এই মামলা আমি কোথায় করব? আর তখন কি ধরনের মামলা করতে হয়? তখন ক্ষতিপূরণের মামলা করতে হয়। এখন প্রশ্ন হলো যে ক্ষতিপূরণের মামলাটা কোথায় করব? আমার একটা বাইক আছে, আমি চালায় যাচ্ছিলাম, পথে হচ্ছে যে এরকম আমার সাথে শত্রুতা করে আমার ওই বাইকটা ধরেন যে পিটায় ভেঙে চুরে ফেলছে। হ্যাঁ, এখন এটা তো অনেক দামি বাইক, তা আমার তো ক্ষতিপূরণের আমার মোকদ্দমা করব। তাহলে আমি কোথায় করব? বাইকটা যেখানে ভাঙছে ওখানে, না কোথায় করব? অ্যাকচুয়ালি আমি মামলাটা কোথায় করব? সেই বিষয়ে এই 19 ধারা মানে সমাধানটা দিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে কি বলেছে 19 ধারা আমরা একটু দেখি। বলেছে যে ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মোকদ্দমা, সুটস ফর কম্পেনসেশন ফর রংস টু পারসন অর মুভেবলস। মুভেবলস মানে মুভেবল প্রপার্টি। ঠিক আছে, এখানে কি বলছে যে এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট সাধন করা হলে, ফর রং ডান, অনিষ্ট সাধন করা যেটাকে বলা হচ্ছে মানে ক্ষতি করা, অনিষ্ট মানে ক্ষতি, এবং বিবাদী বা অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে বা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করলে, হচ্ছে লাভের কাজ মানে লাভজনক কাজ আর কি, লাভজনক কাজ করলে বাদী তার ইচ্ছা অনুযায়ী দুই আদালতের যে কোনো একটিতে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবেন। ঠিক আছে, এই কথা এখানে বলা হয়েছে। এখন আমরা একটু এটাকে বিস্তারিত ভেঙে ভেঙে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো এই ধারার মূল বিধানটা আমরা যদি ভালোভাবে আত্মস্থ করতে চাই, তাহলে প্রথমে আমাদের দুইটা বিষয় সম্পর্কে একটু জানতে হবে। একটা হচ্ছে রংস টু পারসন, আর একটা হচ্ছে রংস টু মুভেবলস। রংস টু পারসন বলতে কি বোঝায়? রংস টু পারসন হচ্ছে ব্যক্তির ক্ষতি। জিনিসটা কিরকম? এটা দ্বারা মূলত কোনো ব্যক্তিকে শারীরিকভাবে অ্যাসল্ট, ব্যাটারি যেটাকে বলা হয়, হ্যাঁ, শারীরিকভাবে আঘাত করা হয়, তাকে বেআইনিভাবে আটকে রাখা হয়, আটক করে রাখা হয়, কিংবা হচ্ছে কারো নামে হচ্ছে মিথ্যা রটিয়ে ধরেন যে মানহানি করা হয়, ডিফেমেশন যেটাকে বলে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যক্তির প্রতি ক্ষতি, রংস টু পারসন। আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো রংস টু মুভেবলস অর্থাৎ অস্থাবর সম্পত্তির ক্ষতি। বিষয়টা কিরকম? যে এর দ্বারা কোনো ব্যক্তির ক্ষতি করা হয় না, ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তির ক্ষতি করা হয়। যেমন তার একটা গাড়ির ক্ষতি করলো, তার একটা আসবাবপত্রের ক্ষতি করলো, তার খুব দামি রেয়ার একটা ঘড়ির ক্ষতি করলো, বা হচ্ছে তার ব্যবসার কোনো পণ্য এটা জোরপূর্বক নষ্ট করে ফেললো, তার ক্ষেত খামার নষ্ট করে ফেললো, ক্ষতি সাধন করলো, গাছগুলা কেটে দিয়ে গেল। একবার ফেসবুকে দেখলাম একটা বিষয় খুব দুঃখজনক, যে একজন ব্যক্তি বিদেশ থেকে এসে বাংলাদেশে মাছের ফার্ম করেছে, মাছ চাষ করেছে। তো
তো প্রচুর মাছ হয়েছে। তো কেউ একজন ওই মাছের পুকুরে বা হচ্ছে মাছ চাষের যে জায়গা ওখানে বিষ দিয়েছে, তার সমস্ত মাছ মরে শেষ। হুম। তারপরে এরকম আরেকটা ব্যাপার দেখেছিলাম, কেউ একজন কিসের যেন গাছ লাগাইছে, রাতের অন্ধকারে কারা যেন সব গাছ কেটেছে, কেটে দিয়ে চলে গেছে। মানুষ দেখেন কিরকম। হুম। এটার সাথে তো আসলে অনেক আবেগও জড়িত থাকে। মানুষ এগুলা কিভাবে করতে পারে, এটা হচ্ছে একটা গবেষণার বিষয়। যাই হোক, যেটা বলছিলাম যে এই ধরনের ক্ষতির মোকদ্দমায় এই এখতিয়ার বা মামলা দায়েরের স্থান নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়। কারণ যে স্থানে ঘটনাটি বা হচ্ছে ক্ষতিটা সংঘটিত হয়েছে, যেটাকে বলা হচ্ছে রং ডান, যে স্থানে ক্ষতিটা হয়েছে, বিবাদী হয়তো সেই স্থানে এসে বসবাস করে না, সে হয়তো সম্পূর্ণ ভিন্ন কোনো জেলার বাসিন্দা। তখন এই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ বাদী, সে আসলে মামলাটা কোথায় করবে? ওই ঘটনাস্থলের আদালতে, নাকি হচ্ছে বিবাদীর জেলার আদালতে, কোথায় করবে? তো এইখানে আইন এখানে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অর্থাৎ বাদীকে কি করেছে, একটা বিশেষ আইনি সুবিধা বা একটা অপশন তাকে দিয়েছে, একটা বিকল্প তাকে দিয়েছে। 19 ধারার মূল বিধানে সেটা বলা হয়েছে যে যদি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে অনিষ্ট বা ক্ষতি সাধন করা হয়, হ্যাঁ, রং ওয়াজ ডান, এবং বিবাদী যদি অন্য আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করে বা ব্যবসা করে বা হচ্ছে ব্যক্তিগত লাভের জন্য কাজ করে, তাহলে বাদী তার ইচ্ছা বা সুবিধা অনুযায়ী ওই দুই আদালতের যে কোনো একটাতে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারে। ঠিক আছে। এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা হচ্ছে যে এ চট্টগ্রামে বসবাস করে এবং সে বি কে ঢাকায় মারধর করে। বি ঢাকায় বা হচ্ছে চট্টগ্রামে এ এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারে। ঠিক আছে। শারীরিক আঘাতের ক্ষেত্রে আর কি কি হতে পারে, শারীরিক আঘাতের ক্ষেত্রে কোথায় মোকদ্দমা করবে? তাহলে এখানে যে উদাহরণটা দিছে সেই উদাহরণটা হচ্ছে এরকম যে ধরেন এ হচ্ছে একজন ব্যক্তি, সে ধরেন যে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে। একদিন একদিন ধরেন যে সে কোনো কাজে, ও এ হচ্ছে সরি এ হচ্ছে এখানে কোথায় বসবাস করে, চট্টগ্রামে বসবাস করে। একদিন সে কোনো একটা কাজে ধরেন যে ঢাকায় এসে সে বি কে মারধর করছে, বি কে আঘাত করছে। এখন দেখেন এখানে যে ক্ষতিটা, এটা তো ব্যক্তির ক্ষতি। মারধরের এই ঘটনাটা, এটা রং ডান কোন একটা ব্যক্তির সাথে ঘটেছে, এবং এটা কোথায় ঘটেছে, ঢাকায় ঘটেছে। কিন্তু এখানে যে বিবাদী, সে আবার বাস করে কোথায়? সে আবার বাস করে চট্টগ্রামে। হ্যাঁ, সে বাস করে চট্টগ্রামে, অর্থাৎ বিবাদী এ, সে বাস করে চট্টগ্রামে। এখন 19 ধারার বিধান অনুযায়ী এই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অর্থাৎ বি, সে এখন চাইলে তার সুবিধা মতো যেখানে হচ্ছে ঘটনা ঘটেছে অর্থাৎ এই যে ঢাকার আদালতে সে মামলা করতে পারে, অথবা চাইলে বিবাদীর বাসস্থান অনুযায়ী ওই চট্টগ্রামের আদালতেও সে কি করতে পারে, এর বিরুদ্ধে মামলা করতে পারে, ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারে। ঠিক আছে। এখন আপনার মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, যে সেটা হলো যে আচ্ছা, মারধরের ঘটনা এটা দেওয়ানি কেমনে হইলো? এটা তো ফৌজদারিতে যাওয়ার কথা। এটা মারামারি হলে কি হয়? এটা ফৌজদারি রিলেটেড মামলা হয় না? তো এই ক্ষেত্রে বিষয়টা হলো যে একটা মানে একই ঘটনার জন্য ফৌজদারি এবং দেওয়ানি এই উভয়ই কিন্তু আইনি প্রতিকার চাওয়া যেতে পারে। ঠিক আছে। এটা একটু নতুন ইনফরমেশন মনে হতে পারে। এত যাবত আইন পড়লাম, কোনোদিনও জানলাম না, আজকে একখান বললেন আপনি। মিয়া, আসলেই মারামারি বা হচ্ছে কাউকে আঘাত করা, এটা মূলত হচ্ছে একটা ফৌজদারি অপরাধ। যার জন্য কি হয়, যার জন্য এখানে তাকে পানিশমেন্ট দেওয়া হয়, তার জেল জরিমানা হয়, তাই না? জেল হয়, শাস্তি হয়। কিন্তু ওই যে আহত ব্যক্তি, তার যে ধরেন যে তার তো সম্মানহানি হতে পারে। সম্মানহানি হতে পারে না? একটা ধরেন যে নামি দামি সম্মানী মানুষ, এলাকার গণ্যমান্য মানুষ, তার একজন এসে এরকম হঠাৎ করে চড় থাপ্পড় দিল। হ্যাঁ, তখন তার একটা, এটা একটা সম্মানের ব্যাপার না? এটা সম্মানহানি হলো না? তার মানহানি হলো না? তখন এটার জন্য সে কি করতে পারে, এটার জন্য কিন্তু সে কম্পেনসেশন আদায়ের জন্য মানে মামলা করতে পারে, যেটা
দেওয়ানি মোকদ্দমা, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। তো দেওয়ানি কার্যবিধির এই 19 ধারাটা আসামিকে এই যে মানে আহ, মূলত মারামারির শাস্তি দেওয়ার জন্য এখানে সে মামলাটা করে নাই, সে মামলাটা করছে কিসের জন্য? এই ভুক্তভোগী ব্যক্তি, তার যে মানহানি হয়েছে, এবং এই কারণে সে কি করেছে, কম্পেনসেশন বা ক্ষতিপূরণের আদায়ের মোকদ্দমা সে কিন্তু করেছে। এখন ঠিক কোন আদালতে এই মামলাটা তিনি দায়ের করবেন, ঘটনাস্থলে নাকি হচ্ছে বিবাদীর এলাকায়? এই ধারাটা কেবল সেই এখতিয়ার নির্ধারণ করে দিচ্ছে, এই 19 ধারা। বুঝতে পেরেছেন? চাইলে উনি, ওই যিনি মামলা করবেন বাদী, তিনি যে কোনো জায়গায় মামলাটা করতে পারেন। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ আছে, এখানে দেখেন যে চট্টগ্রামের বসবাসকারী এ ঢাকায় বি সম্পর্কে মানহানিকর বিবৃতি প্রকাশ করে। হ্যাঁ, বি ঢাকায় অথবা চট্টগ্রামে এ এর বিরুদ্ধে মোকদ্দমা করতে পারে। তাহলে এখানে একইভাবে এই যে চট্টগ্রামে বসবাসকারী এ যদি হচ্ছে ঢাকায় বসে বি সম্পর্কে কোনো মানহানিকর বিবৃতি বা ডিফেমেটরি স্টেটমেন্ট সে প্রকাশ করে বা হচ্ছে সংবাদপত্রে ছাপায়, তাহলে এই বি, বি এর যে মানহানি হলো, এই মানহানির ঘটনাটি মূলত কোথায় কোথায় ঘটছে? এটা কিন্তু ঢাকাতে ঘটছে, কিন্তু এ থাকে আবার কোথায়? চট্টগ্রামে। তাহলে বি চাইলে এখানে কিন্তু ঢাকায় অথবা চট্টগ্রামে যে কোনো এক স্থানে কি করতে পারবে, যে কোনো, মানে যে কোনো এক স্থানের আদালতে এ এর বিরুদ্ধে এই মানহানির ক্ষতিপূরণের মোকদ্দমা কিন্তু সে করতে পারবে, মানহানির ক্ষতিপূরণের মামলা সে করতে পারবে। ঠিক আছে? তাহলে সহজ কথায় 19 ধারার মূল কথা হলো, কেউ আপনার শরীর বা স্থাবর সম্পত্তির ক্ষতি যদি করে, তাহলে ক্ষতিপূরণ আদায়ের জন্য আপনাকে বাধ্য হয়ে ওই বিবাদীর জেলায় ছুটে যেতে হবে, ব্যাপারটা এরকম না। আপনার ইচ্ছা হলে আপনি নিজের এলাকায়, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেখানে আপনি মামলা দায়ের করতে পারেন, সেখানে বসেও মামলা দায়ের করতে পারেন আপনার নিজের এলাকায়, আপনি যেখানে বসবাস করেন। আবার চাইলে ওই বিবাদীর এলাকাতে গিয়েও মামলা দায়ের করতে পারেন। এইটা হচ্ছে সম্পূর্ণ বাদীর ইচ্ছাধীন ব্যাপার। কিন্তু কার এত ধরেন যে ঠেকা পড়েছে যে সে বিবাদীর এলাকায় যে মামলা করবে? ক্ষেত্রে নর্মালি নিজের এলাকায় মামলা মোকদ্দমা মানুষজন করে থাকে। এখন একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, সেটা হলো পরীক্ষার জন্য টিপস, এটা বুঝতে পেরেছেন? সেটা হলো যে বিবাদী যদি একজন হয়, তাহলে কিন্তু এই ক্ষতিপূরণের মোকদ্দমাটা 19 ধারা অনুযায়ী হবে। এখানে বিবাদী কয়জন? একজন। মনে রাখেন, এটা কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য। আপনি মানে এটা হচ্ছে আসলে ওইভাবে নিজে নিজে আসলে বুঝে ওঠাটা একটু জটিল হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এখানে আপনার কখনো মনে আসবে না যে এখানে বিবাদী একজন নাকি অনেকজন। বাট এটা মাথায় রাখেন, এখানে বিবাদী যদি একজন হয়, সেই ক্ষেত্রে আপনি যদি ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চান, সেটা হবে 19 ধারা অনুযায়ী। কিন্তু বিবাদী যদি একাধিক হয়, যারা হচ্ছে ধরেন ভিন্ন ভিন্ন জায়গায় থাকে, তাহলে ওই ক্ষতিপূরণের মোকদ্দমা কিন্তু সেটা 19 ধারায় করা যাবে না, সেটা চলে যাবে 20 ধারায়, সেটা 20 ধারায় চলে যাবে। বুঝতে পেরেছেন? সাধারণ অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হলে 19 ধারায় প্রযোজ্য। কিন্তু অস্থাবর সম্পত্তিটা যদি ধরেন যে, আরেকটা বিষয় একটু ইনফরমেশন দিই, সেটা হলো যে আমরা এই 16 এর চ ধারায় কিন্তু পড়ে এসেছি। সেটা হলো কি, যে নর্মালি অস্থাবর সম্পত্তির জন্য আপনি মোকদ্দমা করতেছেন, আমি ওই তখন কিন্তু বলেছিলাম ওই 16 এর চ ধারা পড়ার সময়, যে নর্মালি অস্থাবর সম্পত্তির ক্ষতির মানে ক্ষতির জন্য আপনি যদি মোকদ্দমা করেন, তাহলে আপনাকে মোকদ্দমা করতে হবে 19 ধারার অনুযায়ী। কিন্তু বিবাদী যদি একজন হয় আর কি, হ্যাঁ। কিন্তু এই অস্থাবর সম্পত্তি যদি আদালতের আদেশে যদি ওইটা আটককৃত বা হচ্ছে ক্রোককৃত অবস্থায় থাকে, অ্যাকচুয়ালি আন্ডার ডিস্ট্রেইনড অর অ্যাটাচমেন্ট, একটা কথা ওখানে, একটা মানে হচ্ছে কথা ওখানে বলেছিলাম, অ্যাকচুয়ালি আন্ডার ডিস্ট্রেইনড অর অ্যাটাচমেন্ট, যদি আদালতের আদেশে প্রকৃতপক্ষে সেটা আটক বা ক্রোককৃত অবস্থায় থাকে, তখন কিন্তু সেটা উদ্ধারের মোকদ্দমা আপনাকে করতে হবে 16 এর চ ধারা অনুযায়ী। এবং সেক্ষেত্রে মোকদ্দমা করতে হবে ওই সম্পত্তি যেখানে আছে সেখানে, যেখানে ক্রোক করে রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা একটু
মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাব তাহলে তার পরবর্তী ধারাতে, 20 ধারা। তাহলে দেওয়ানি কার্যবিধির 16 থেকে 19 ধারা পর্যন্ত আমরা দেখলাম যে স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টি এইটা সম্পর্কিত, যে স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি এবং হচ্ছে ব্যক্তির শরীর মানে শরীরের ক্ষতি, এই ক্ষেত্রে আমরা হচ্ছে মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে সেটা কিন্তু আমরা 16 থেকে 19 ধারায় পর্যন্ত দেখলাম। এর মধ্যে স্থাবর সম্পত্তিও আছে, অস্থাবর সম্পত্তিও আছে। কোনো ব্যক্তিকে যদি হচ্ছে শারীরিকভাবে আঘাত করা হয় সেই বিষয়টাও আছে, তাই না? কিন্তু বাস্তব জীবনে আসলে মানুষের এই যে হচ্ছে বিরোধ, এটার তো আসলে শেষ নাই। কত রকম বিরোধ হইতে পারে। সব বিরোধ তো আর ওই যে জমি জমা, তারপরে হচ্ছে মানে স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি আর আঘাত, এগুলোর মধ্যে সীমাবদ্ধ না, তাই না? আরো তো হতে পারে। ধরেন যে আপনার কাছ থেকে কেউ একজন টাকা ধার নিয়েছে, নিয়ে সেই টাকা আর ফেরত দিচ্ছে না, কিংবা আপনার কোনো একটা, আপনার সাথে ব্যবসায়িক একটা হচ্ছে কোনো চুক্তি করেছে, ওই চুক্তিটা সে ভঙ্গ করেছে, ব্রেস অফ কন্ট্রাক্ট যেটাকে বলা হয়। এই ধরনের এই যে দেনা পাওনা চুক্তি ভঙ্গ বা অন্য অন্য যে আরো যে সাধারণ দেওয়ানি মোকদ্দমা হতে পারে, এই দেওয়ানি বিরোধের ক্ষেত্রে আপনি তাহলে মামলাটা কোথায় দায়ের করবেন? ঠিক আছে, এই সমস্যাগুলোর সুস্পষ্ট একটা সমাধান দেওয়া হয়েছে দেওয়ানি কার্যবিধির এই 20 ধারায়। এই ধারাটাকে কি বলা হয় জানেন? এই ধারাটার একটা কিউট নাম আছে, খুব সুন্দর একটা নাম আছে, নামটা হলো রেসিডুয়ারি সেকশন। রেসিডুয়ারি সেকশন সহজ কথায়, যে মোকদ্দমাগুলো 16 থেকে 19 ধারার কোনোটাইতেই পড়ে না, যে মোকদ্দমাগুলো 16 থেকে 19 ধারার কোনোটাতেই পড়ে না, ঠিক যে সেই মোকদ্দমাটাই 20 ধারা অনুযায়ী দায়ের করতে হয়। ঠিক সেই, অর্থাৎ ওই আদার সুটস, অর্থাৎ অন্য অন্য মোকদ্দমা এই 16 থেকে 19 ধারার মধ্যে যেগুলো পড়ছে সেগুলো তো পড়ছে, এর বাইরে যেগুলা অর্থাৎ 16 থেকে 19-এর মধ্যে পড়তেছে না, তখন সেই মোকদ্দমাগুলো অর্থাৎ এই অন্য অন্য মোকদ্দমা দায়ের করার আঞ্চলিক এখতিয়ার নির্ধারণ করবে কে? এই 20 ধারা। বুঝতে পেরেছেন? তাহলে 20 ধারাতে আমরা একটু পড়ে দেখি যে এখানে কি বলছে। একটু বড়, 20 ধারা একটু বড়। ঠিক আছে, এখানে বলছে যে প্রত্যেকটি মোকদ্দমা সেই আদালতে দায়ের করতে হবে যার এখতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বিবাদী বা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকে মোকদ্দমাটি দায়ের করার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা করে বা হচ্ছে লাভজনক কাজ করে। তাহলে এটা আমরা একটু দেখি। প্রথম যেটা বলতেছে সেটা হচ্ছে বিবাদীদের বাসস্থান, তাদের ওই যে ব্যবসা বাণিজ্য কর্মস্থল, এইগুলা সংক্রান্ত বিষয়। ঠিক আছে, তো এখন এখানে প্রথম যেটা বলেছে যে প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে, এই যে প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রত্যেকটাই বুঝবো, বাট এটা একটু আমরা আগে দেখি। তাহলে একটা মানে এখানে যেভাবে লেখা আছে, আপনি যদি মানে আমি যেভাবে বলতেছি এভাবে যদি আপনি পরপর সিরিয়ালটা রাখেন তাহলে এটা ক্রোনোলজিক্যালি হয়, জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বুঝবো যে প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করা এটা দ্বারা আসলে কি বোঝায়। হ্যাঁ, এই যে শুধু জাতীয় পরিচয়পত্র এনআইডি বা হচ্ছে কাগজে কলমে স্থায়ী ঠিকানা থাকলেই হবে না, বিবাদীকে সেখানে প্রকৃতপক্ষে মানে অ্যাকচুয়ালি বা স্বেচ্ছায় ভলেন্টারিলি সেখানে বসবাস করতে হবে। স্বেচ্ছায় মানে কি? স্বেচ্ছায়ের মানে হলো নিজস্ব ইচ্ছায় থাকা। ধরেন একজন ব্যক্তি, ধরেন যে ঢাকার কেন্দ্রীয় কারাগারে সে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতেছে বা অন্য কোনো কারাদণ্ড সে ভোগ করতেছে। এখন তার বিরুদ্ধে মানে হচ্ছে তার বিরুদ্ধে কি ঢাকার আদালতে মামলা করা যাবে এই যুক্তিতে যে তিনি ঢাকায় বসবাস করতেছেন, ঢাকার কেন্দ্রীয় কারাগারে তিনি বসবাস করতেছেন? হ্যাঁ, তাহলে ঢাকায় তার নামে হচ্ছে মামলা করি, এটা কি করা যাবে? উত্তর হচ্ছে না, যাবে না। কারণ এই কারাগারে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বসবাস করে না। আইন এখানে কেন স্বেচ্ছায় লিখেছে? কারাগারে যে ব্যক্তি আছে সে কি স্বেচ্ছায় বসবাস করতেছে ওখানে? তার ইচ্ছার বিরুদ্ধে। কেন সে অপরাধ করেছে তাকে ধরে নিয়ে ওখানে রেখে দিছে? সে তো আর সাইডে যে বলতেছে না আমারে কারাগারে রাখেন, আমি কারাগারে থাকতে চাই।
দুনিয়াতে বহুত জায়গায় থাকছি, এখন আমার আর ভালো লাগতেছে না, এখন কারাগারে থাকবো, এরকম তো আর কেউ যে বলে না। তার মানে কারাগার নিশ্চয়ই সে ভলান্টারিলি নাই, সে স্বেচ্ছায় নাই। এই কারণে এখানে বলেছে প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায় বসবাস করে এইরকম জায়গায় বসবাস করতে হবে। ঠিক আছে। তাকে হচ্ছে আইনের মাধ্যমে বাধ্য করে রাখা হয়েছে কারাগারে, সে স্বেচ্ছায় ওখানে বসবাস করতেছে না, সুতরাং কারাগারের ঠিকানাকে এই 20 ধারার অধীনে বসবাস হিসেবে গণ্য করা যাবে না। এরপরে হচ্ছে কি বলেছে, যে এখানে ব্যবসা করে বা হচ্ছে লাভজনক কাজ করে। এই যে দেখেন, ব্যবসা করে বা লাভজনক কাজ করে, এগুলা সিম্পল মিনিং আমরা সবাই জানি। ব্যবসা করে বলতে ধরেন যে, মানে এটা হচ্ছে এরকম যে বিবাদী যদি ওই এলাকায় বসবাস নাও করে, কিন্তু সেখানে তার কোনো ধরেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে বা তিনি কোনো হচ্ছে ব্যক্তিগত পেশায় সেখানে নিযুক্ত থাকেন, তাহলে কিন্তু সেখানেও মামলা করা যাবে। যেমন এখানে ব্যবসা করা বলতে যেমন হতে পারে যে, ধরেন যে বিবাদীর বাড়ি হচ্ছে কুমিল্লায়, কিন্তু তার ধরেন যে একটা কাপড়ের কারখানা আছে ঢাকার এই গাজীপুরে। হ্যাঁ, এখন এখানে তাহলে কি ধরে নেওয়া হবে, যে গাজীপুর হলো তার ব্যবসার স্থান। আবার লাভজনক কাজ করা মানে, এটা মূলত একটা ব্যক্তিগত পেশাকে বোঝায়। যেমন একজন ডাক্তার যিনি হচ্ছে নিজের চেম্বারে রুগী দেখেন, তাই না? একজন আইনজীবী তিনি হচ্ছে যিনি হচ্ছে স্বাধীনভাবে প্র্যাকটিস করেন, এটা হচ্ছে একটা লাভজনক কাজ। যেখানে এই কাজটা তিনি করতেছেন সেখানে মোকদ্দমা দায়ের করা যাবে। একজন ডাক্তার তার বাড়ি তো হতে পারে রংপুর, সে রুগী দেখতেছে ঢাকা এসে, এবং এখানে সে ধরেন যে অস্থায়ীভাবে আছে, তাহলে ধরে নেওয়া যাবে যে এখানে তাহলে মোকদ্দমা দায়ের করা যাবে। ধরেন যে ক হচ্ছে রাজশাহীর বাসিন্দা, রাজশাহীর স্থায়ী বাসিন্দা, কিন্তু সে ধরেন যে ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বা হচ্ছে ধরেন যে একটা ফার্মেসি চালায়। এখন ধরেন যে তার বিরুদ্ধে খ মামলা করতে চায় কোনো একটা কারণে। এখন খ চাইলে এই কয়ের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করতে পারে, ধরেন যে মামলাটা করেছে চুক্তি ভঙ্গের জন্য বা একটা পাওনা টাকা আদায়ের জন্য। এক্ষেত্রে মামলাটা ঢাকায় করতে পারবে, কেননা সে এখন তার ব্যক্তিগত লাভের কাজের জন্য সে ঢাকায় বসবাস করতেছে। ঠিক আছে। এরপর আরেকটা কথা এখানে আছে, সেটা হচ্ছে একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকে, এই যে বিবাদী বা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকে, তাহলে বিবাদী বা একাধিক বিবাদী থাকলে তাদের প্রত্যেকে মানেটা কি? ইচ অফ দ্য ডিফেন্ডেন্টস হোয়ার দেয়ার আর, মানে মোর দেন ওয়ান, এটার মানে কি? তো বাস্তবে অনেক মামলায় এই বিবাদী কিন্তু একজন থাকে না, একাধিক থাকতে পারে। এখানে ক দফায় বলছে, এই 20 ধারার ক দফায় বলছে যে যদি মামলায় 2 জন 3 জন বা এর বেশি বিবাদী থাকে এবং তারা সবাই ধরেন যে যদি একই আদালতের মানে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে বসবাস করে বা হচ্ছে ব্যবসা করে, তবে সেই আদালতে কিন্তু নিশ্চিন্তে মামলা করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, চোখ বন্ধ করে ওখানে যে মামলা করে দেওয়া যাবে। ঠিক আছে। ধরেন আপনি 3 জন পার্টনারের বিরুদ্ধে কি করবেন, 3 জন অংশীদারের বিরুদ্ধে একটা হচ্ছে আপনি টাকা আদায়ের মোকদ্দমা করবেন। এই যে 3 জন বিবাদী, এই 3 জন বিবাদী তারা ধরেন যে একই থানার এলাকায় তারা বসবাস করে, একই আদালতের এখতিয়ারের অধীনে। এক্ষেত্রে আপনি নিশ্চিন্তে সেখানে মামলাটা করে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে যে, মানে প্রশ্ন মনে আসতে পারে যে, যদি এই 3 জন বিবাদী যদি এক জায়গায় বসবাস না করে যদি ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করে, তখন কি হবে? এই যে একটা জটিল ব্যাপার, একটা জটিল পরিস্থিতি, এই পরিস্থিতির সমাধান দেয়া হয়েছে এই পরবর্তীতে এই মানে 20-এর এই খ দফায়। ঠিক আছে, 20-এর খ দফায়। তো আমরা এটা দেখব। আরেকটা কথা এখানে আছে, সেটা হচ্ছে যে মোকদ্দমাটি দায়ের করার সময়, তাহলে দেখেন এই কতে কিন্তু কিছুই বাদ রাখি নাই, মানে প্রত্যেকটা টার্ম ধরেই কিন্তু আলোচনা করছি। এখন এখানে যেটা আমাদের বাকি আছে সেটা হলো যে মোকদ্দমাটি দায়ের করার সময়, এটার অর্থটা কি?
আপনার মনে হতে পারে যে এলোমেলো ভাবে কেন বললাম, বাট ওইটাই ক্রোনোলজিক্যালি। ইংলিশে লিখলে এটা সমস্যা হয় না, ইংলিশে কিন্তু ওভাবে সাজানোই আছে, বাট বাংলা কথা তো, আই ইট রাইস এটা বাংলা করলে আমি খাই ভাত, বুঝছেন? যদি আপনি অনুবাদ করেন একদম বরাবর, তো এই জন্য ইংলিশের অনুবাদ আর মানে ইংলিশ আর বাংলার অনুবাদটা একটু চেঞ্জ হয়ে যায়। তা আমি মূলত ইংলিশে যেভাবে আছে ওইভাবে অনুসরণ করছি, করে আপনাকে বলছি, যে কারণে একটু এমন এমন হয়ে যাচ্ছে। তো মোকদ্দমাটি দায়ের করার সময় বলতে আসলে কি বোঝানো হচ্ছে? অ্যাট দ্য টাইম অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য সুট। দেখেন, বিবাদী কোথায় বাস করত অতীতে, বা হচ্ছে কোথায় বাস করবে ভবিষ্যতে, এইগুলা দিয়ে আসলে আদালতের এখতিয়ার নির্ধারিত হবে না। এখতিয়ার নির্ধারিত হবে ঠিক যেই মুহূর্তে বাদী আদালতে আর্জি জমা দিয়ে ওই মামলাটা শুরু করেছেন, ঠিক সেই সময় বিবাদী কোথায় বসবাস করতেছিল, ঠিক সেই সময় বিবাদীর অবস্থান কোথায়, এটার উপরে ভিত্তি করে মামলাটা শুরু হবে। বুঝতে পেরেছেন? ধরেন রহিম 5 বছর আগে সিলেটে বসবাস করত এবং সেখানে সে করিমের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু বর্তমানে রহিম ধরেন যে স্থায়ীভাবে খুলনায় বসবাস করে। স্থায়ীভাবে বসবাস করে কোথায়? খুলনায়। এখন করিম যদি আজকে মামলা করতে চায়, তাহলে কি ওই যে মানে কোথায় সে মামলা করবে? ওই যে 5 বছর আগে সিলেটে থেকে টাকা ধার মানে করেছিল ওইখানে যে করবে, নাকি হচ্ছে এখন খুলনায় বসবাস করে এখন মানে মামলাটা হচ্ছে সেখানে করবে? এখানে হচ্ছে খুলনার আদালতেই যেতে হবে, যেহেতু হচ্ছে এখানে মোকদ্দমা দায়েরের সময় হচ্ছে রহিম খুলনাতে আছে, অতীতে সে সিলেটে ছিল সেখানে থেকে টাকা নিছিল, এটা এখানে বিবেচ্য বিষয় না। বুঝতে পেরেছেন? এখন এই 20-এর ক ধারা পড়ে মনে হতে পারে যে বিবাদী যে জেলায় বাস করে শুধু সেই জেলায় গেলেই মনে হয় কাজ শেষ। না, আপনি বিবাদীর জেলায় যাবেন ঠিকই, কিন্তু সেখানে গিয়ে আপনি কোন বিচারকের অধীনে আপনি মানে আদালতে আপনি মামলাটা করবেন, সেটার জন্য আবার আপনার কিন্তু ওই যে 15 ধারার হিসাবটা এখানে আসবে। বুঝতে পেরেছেন? 15 ধারা আসলে দেখেন পাস ছাড়তেছে না, পিছু ছাড়তেছে না। হ্যাঁ, ও লেগে আছে, এই 15 ধারার মতো লেগে থাকতে হবে আসলে পড়াশোনায়। যেখানেই যাবেন 15 ধারা, 15 ধারা, ও লেগে আছে। ঠিক আছে, 15 ধারা অনুযায়ী সেই মানে আদালতের এখতিয়ারে মানে সেখানে মোকদ্দমাটা দায়ের করতে হবে। তাহলে 20-এর ক ধারায় মূলত আমরা কি জানলাম? মূল কথাটা কি? মূল কথাটা হলো যে একজন বিচার প্রার্থী খুব সহজেই বিবাদীর বর্তমান যে বাসস্থান, তার ব্যবসার স্থান বা কর্মস্থলে মানে গিয়ে কর্মস্থলের আদালতে গিয়ে কি করতে পারবে? মোকদ্দমা দায়ের করতে পারবে। ঠিক আছে, এই হলো 20-এর ক দফার বিস্তারিত বিশ্লেষণ। কিন্তু বিবাদী যদি একাধিক হয় এবং তারা যদি ভিন্ন ভিন্ন জেলায় বাস করে, তখন বাদী কোন জেলায় মামলা করবে? খুব দেখেন জটিল একটা ব্যাপার। তো এই জটিল ব্যাপারটার, এই জটিল সমস্যার সমাধান আমরা হচ্ছে এই মানে 20-এর খ দফায় আমরা পাবো। তাহলে আমরা চলে যাই 20-এর খতে। 20-এর খতে কি বলেছে? একাধিক বিবাদী থাকলে তাদের কোনো একজন মোকদ্দমা রুজু করার প্রাক্কালে প্রকৃতপক্ষে এবং স্বইচ্ছায় বা স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা করে অথবা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করে। তবে শর্ত থাকে যে এক্ষেত্রে আদালতের সম্মতি গ্রহণ করতে হবে, এবং যে সমস্ত বিবাদী এলাকায় বসবাস করে না বা ব্যবসা করে না কিংবা ব্যক্তিগত লাভের জন্য কাজ করে না, তাদের এই মোকদ্দমা দায়েরের ব্যাপারে রাজি হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আসলে একটু এখানে কিছু কমপ্লেক্স কথাবার্তা বলছে। ঠিক আছে, তাহলে সেই ব্যাপারটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। তার মানে 20-এর খতে মূলত যেটা বলতেছে সেটা হলো যে একাধিক বিবাদী এবং তারা ভিন্ন ভিন্ন স্থানে বাস করলে তখন কি হবে। আইন এখানে বাদীকে আসলে একটা বিশেষ সুবিধা দিচ্ছে, সেটা হলো 20-এর খ দফা বলছে যে একাধিক বিবাদী থাকলে তাদের যে কোনো একজন, এনি অফ দ্য ডিফেন্ডেন্টস, তাদের যে কোনো একজন এই মোকদ্দমা রুজু করার সময় প্রকৃতপক্ষে এবং স্বেচ্ছায়
যে আদালতের স্থানীয় সীমানায় বসবাস করে বা ব্যবসা করে অথবা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করে সেই আদালতেই মোকদ্দমাটা দায়ের করতে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ মানে বিবাদীরা ধরেন যে দেশের তিনটা ভিন্ন ভিন্ন জেলায় যদি থাকে তাও অসুবিধা নাই। বিবাদীকে ওই যে মানে তিনটা যে জেলা, ওই তিনটা জেলায় আলাদা আলাদা মামলা করতে হবে না। সরি, বাদীকে বাদীকে ওই আলাদা আলাদা তিনটা জেলায় গিয়ে কি করতে হবে না, মামলা করতে হবে না। বাদী চাইলে ওই তিনজন বিবাদীর যে কোনো একজনকে মানে যেখানে যে কোনো একজন যেখানে বসবাস করতেছে এই যে কোনো একজনের ঠিকানায়, মানে একজনের ঠিকানার আদালতে ওই তিনজনের বিরুদ্ধেই কি করতে পারবে, মোকদ্দমা দায়ের করতে পারবে। ঠিক আছে? একটু ভাবেন যে আপনি যদি ঢাকার ধরেন যে বিবাদীর ঠিকানায় মামলা করেন, ধরেন যে একজন ঢাকা, একজন চট্টগ্রাম, একজন সিলেটে, এখন আপনি কি করছেন, ঢাকার বিবাদীর ঠিকানায় আপনি মামলা মানে করছেন। তাহলে এই যে চট্টগ্রামের বা সিলেটের বিবাদীকে এই কিন্তু কষ্ট করে তখন হচ্ছে আহ ঢাকায় এসে কি কি করতে হবে, ওই হাজিরা দিতে হবে, লড়তে হবে। এখন এটার মাধ্যমে আবার কি হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু ওই যারা দূরের যারা বিবাদী, যে সিলেটে আছে আর চট্টগ্রাম আছে, তাদের প্রতি কিন্তু দেখেন একটু আসলে কেমন যেন একটু আনফেয়ার হয়ে যাচ্ছে জিনিসটা, একটু অবিচার হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে একটা হয়রানি বা একটা অবিচার, এইটা রোধ করার জন্য মানে এই 20-এর খ ধারায় আবার একটা শর্ত রাখছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে মানে শর্ত অনুযায়ী এই এই যে এখানে দেখেন যে শর্তটা আছে, এই একটা শর্ত। তো এই শর্ত অনুযায়ী একাধিক বিবাদীর মধ্যে কোনো একজনের এলাকায় মামলা করতে হলে মানে মূলত দুইটা শর্ত পূরণ করতে হবে। দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা শর্ত কি, যে দেখেন একটা হচ্ছে আদালতের অনুমতি নেওয়ার একটা ব্যাপার এখানে আছে, যে আদালতের সম্মতি গ্রহণ করতে হবে। আদালতের অনুমতি, কে সম্মতি গ্রহণ করবে? এই আদালতের সম্মতি গ্রহণ বা অনুমতি গ্রহণ, যেটাকে বলে লিভ অফ দ্য কোর্ট। যেহেতু আপনি এক জেলার আদালতে হচ্ছে বসে অন্য জেলার বিবাদীকে আপনি তলব করছেন, তাই আপনাকে ওই মামলা দায়েরের শুরুতে ওই আদালতের বিশেষ অনুমতি নিয়ে নিতে হবে। ঠিক আছে, বিশেষ অনুমতি নিতে হবে। আদালত যদি হচ্ছে মানে ওরকম দূরে যারা বিবাদী আছে ওই বিবাদীদের সুবিধা অসুবিধা বিবেচনা করে যদি আপনাকে অনুমতি দেয়, তাহলে কোনো সমস্যা নাই, আপনি ওখানে মামলা দায়ের করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে যারা বিবাদী তাদের সম্মতির একটা ব্যাপার আছে। দেখেন যে তাদের এই মোকদ্দমা দায়েরের ব্যাপারে রাজি হতে হবে। এটা আবার কেমন কথা? বিবাদীদের আবার এখানে কাদের বলা হচ্ছে, বিবাদীদের, তাই না? তো যে বিবাদীরা ওই যে আদালতের মানে স্থানীয় সীমানার হচ্ছে স্থানীয় সীমানায় বসবাস করে না বা হচ্ছে ব্যবসা করে না বা হচ্ছে লাভজনক কাজ করে না, তারা যদি ওই আদালতের ধরেন যে মামলা দায়েরের ব্যাপারে কোনো আপত্তি না তোলে, যদি মেনে নেয় যে ঠিক আছে মানে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করতেছে, ওকে, তারা যদি ওখানে এসে হাজিরা টাজিরা দেয় ঠিকঠাক, কোনো অসুবিধা নাই, মানে এরকম তারা যদি মেনে নেয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন হবে না। তারা যদি মেনে নেয় আদালতের অনুমতির প্রয়োজন হবে না। কিন্তু যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এক্ষেত্রে যদি তারা দ্বিমত করে, তাহলে বলছে যে দ্বিমত করলেও কিছু করার নাই, আদালতের অনুমতি নিয়ে মামলা করা যাবে। কেন আদালতের অনুমতি নিতে হবে? ওই যে আদালত হিসাব করবে, অনেক বিষয় দেখবে, অনেক বিষয় বিবেচনা করবে যে এটা তাদের জন্য কতটা ইয়া হবে, এখানে কত টাকার পরিমাণ বা কত কি, আসলে আপনি কি চাইতেছেন, প্রতিকারটা কি, নাকি হচ্ছে আপনি হয়রানি করতে চাচ্ছেন, এরকম দূরে থাকে বিধায় হয়রানি করতে চাচ্ছেন মামলা দিয়ে। এইসব বিষয় আদালত বিচার বিবেচনা করে যদি দেখে যে না অ্যাকচুয়ালি আপনার সাথে অবিচার হয়েছে, তাহলে ওই বিবাদী কোথায় আছে না আছে এটা আদালত দেখবে না, আদালত অনুমতি দিয়ে দিবে। ঠিক আছে? এই কথা এখানে বলা হয়েছে। ধরেন যে এ হচ্ছে থাকে কক্সবাজারে, বি থাকে ঢাকায়, সি থাকে চট্টগ্রামে। এখন কোন একদিন হচ্ছে এই যে এ বি সি তারা ধরেন যে একসাথে খুলনায় থাকা অবস্থায় ধরেন যে আহ এই বি এবং সি যৌথভাবে একটা চুক্তিতে বা একটা প্রমিজরি নোটে কি করেছে, স্বাক্ষর করছে। স্বাক্ষর করে তারা এ এর কাছ থেকে টাকা ধার করেছে।
এখন এই এ যদি টাকা উদ্ধারের মামলা করতে চায় তাহলে সে কোথায় মামলা করবে? সে খুলনার আদালতে কিন্তু মামলা করতে পারে। কারণ সেখানে সেখানে হচ্ছে নালিশের কারণ উদ্ভব হয়েছে, যেটা হচ্ছে আমরা 20-এর গ ধারাতে পড়বো। ঠিক আছে, একটু পরে পড়বো। কিন্তু এ যদি ওই বিবাদীদের ঠিকানায় মামলা করতে চায় তাহলে এই 20-এর খ ধারা অনুযায়ী সে কিন্তু এই যে ঢাকায় যেখানে বি থাকে এবং চট্টগ্রামে যেখানে সি থাকে সেখানেও কিন্তু মামলা দায়ের করতে পারবে, কোনো অসুবিধা নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন ধরেন যে এ হচ্ছে মামলাটা ঢাকায় দায়ের করলো, যেহেতু হচ্ছে বি ঢাকায় থাকে। এখন বি ঢাকায় থাকে তার তো কোনো সমস্যা নেই, কিন্তু সি তো থাকে চট্টগ্রামে। কারণ সি যদি চট্টগ্রামের হচ্ছে চট্টগ্রাম থেকে ধরেন যে সে ঢাকায় এসে ধরেন যে মামলা চালাতে আপত্তি করে, অবজেকশন জানায়, তাহলে এই ঢাকার আদালত এই একে কিন্তু মামলাটা চালানোর অনুমতি নাও দিতে পারে। কিন্তু আদালত যদি দেখে যে না, এইখানে আসলে মানে এর অনেক আহ, আসলে তার সাথে অনেক আহ, যে ঘটনা ঘটেছে সেই ক্ষতির পরিমাণটা আসলে অনেক বেশি, তখন ওই যে সি সেই অসম্মতি জানাচ্ছে না কি জানাচ্ছে, মৌন সম্মতি দিচ্ছে না কি করতেছে, এগুলো আর আদালত তখন বিচার করবে না। তাহলে খুব সহজ ভাষায় যদি বলি, 20-এর খ দফায় আমরা 20-এর যেটা জানলাম, 20-এর খ দফা পড়ে, সেটা হলো যে বিবাদী একাধিক হলে তাদের যে কোনো একজনের এলাকায় মামলা দায়ের করা যাবে, তবে শর্ত হলো দূরের বিবাদীরা যেন হচ্ছে আপত্তি না করে, আর যদি আপত্তি করেও সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে, আদালতের অনুমতি নিয়ে মামলা করা যাবে। ঠিক আছে। এখন এই পর্যায়ে আপনার মনে আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আইন কি শুধু তাহলে ওই বিবাদীদের সুবিধাই দেখলো? বিবাদীদের সুবিধাই তো দেখতেছে, যে তাদের অনুমতি নেওয়া, তাদের সম্মতি দেওয়া, কি একটা ব্যাপার স্যাপার, আদালতের কাছে যে অনুমতি নিতে হবে, তাদের অসুবিধা হচ্ছে বিধায়, অথচ আমি তাদের বিরুদ্ধে মানে হকদার, মামলা করব। ঠিক আছে, এখানে তাহলে বিবাদীদের সুবিধাই দেখতেছে। ধরা যাক যে চুক্তিটা হয়েছে আমার এলাকায়, কিন্তু বিবাদী এখন থাকে অনেক দূরের জেলায়। এখন আমার অধিকার আদায় করতে কি আমি আমাকে কষ্ট করে সেই দূরের দূরের জেলায় ছুটতে হবে? আইন এই সমস্যার সমাধানও করেছে, 20 ধারা এই সমস্যার সমাধানও দিয়েছে। বলছে যে না, আপনাকে ওখানে ছুটতে হবে না। আইন কখনোই এক পেশে বা এরকম এক পেশে কাজ করে না। পৃথিবীতে এক পেশে কাজ করে বেশিরভাগ হচ্ছে মানুষ। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন আইন এরকম এক পেশে কাজ করে না। আইন হচ্ছে এখানে বাদী বিবাদী উভয়ের সুবিধার কথাটা আসলে চিন্তা করবে। বুঝতে পেরেছেন? উভয়ের সুবিধার মানে সুবিধার মধ্যে একটা ভারসাম্য করবে, একটা ব্যালেন্স করবে। বুঝতে পেরেছেন? আর এই ভারসাম্যটা কোথায় আছে? 20-এর মানে গ দফার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আলোচনা করা আছে, যেটাকে বলা হয় নালিশের কারণ বা কজ অফ অ্যাকশন নীতি। তা আমরা একটু তাহলে পড়ি এখানে আসলে কি বলেছে গতে। বলছে যে যেখানে মোকদ্দমার কারণ সম্পূর্ণ বা আংশিকভাবে হোলি অর ইন পার্ট উদ্ভব হয় সে আদালতে দায়ের করতে হবে। ঠিক আছে, আইন বলছে যে আপনি চাইলে বিবাদীর এলাকায় না গিয়েও মামলা দায়ের করতে পারবেন, যদি যেখানে মোকদ্দমার কারণ সম্পূর্ণ বা আংশিকভাবে হোলি অর ইন পার্ট উদ্ভব হয়েছে সে আদালতে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। ঠিক আছে। তাহলে এখানে মোকদ্দমার কারণ কজ অফ অ্যাকশন কি, বহুবার এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। হ্যাঁ। তারপরে একটু বলি যে মোকদ্দমার কারণ বা কজ অফ অ্যাকশন হলো কোনো একটা ঘটনা বা ঘটনা প্রবাহ, বান্ডেল অফ এসেনশিয়াল ফ্যাক্টস, যার কারণে আপনার কোনো একটা আইনগত অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং আপনি আদালতে যাওয়ার একটা অধিকার পেয়েছেন, একটা আইনি ভিত্তি পেয়েছেন। যেমন হচ্ছে যে আপনি কারোর সাথে চুক্তি করলেন এবং সেই ব্যক্তি আপনার সাথে সেই চুক্তিটা ভঙ্গ করলো। এখানে এই যে চুক্তি করা এবং চুক্তি ভঙ্গ হওয়া, এই পুরো ঘটনাটা হলো মোকদ্দমার কারণ বা কজ অফ অ্যাকশন। এরপর এখানে বলেছে যে হোলি অর ইন পার্ট, সম্পূর্ণ বা আংশিক ভাবে। এই সম্পূর্ণ বা আংশিক ভাবে বলতে কেন বোঝাচ্ছে, মানে কি বোঝাচ্ছে? অনেক সময় এই বিরোধের ঘটনাটা এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় না ঘটে, এটা একাধিক জায়গায়ও কিন্তু ঘটতে পারে। একাধিক জায়গায় ঘটতে পারে, একটা ঘটনা কিন্তু ঘটেছে অনেক জায়গায়। ধরা যাক
যে আপনি ঢাকায় বসে একটা কোম্পানির সাথে পণ্য সরবরাহের একটা কন্ট্রাক্ট আপনি করেছেন, একটা চুক্তি করেছেন। এখন চুক্তিতে লেখা ছিল যে পণ্য ডেলিভারি দেওয়া হবে চট্টগ্রামে, আর পণ্যের টাকা পরিশোধ করা হবে সিলেটের একটা ব্যাংকের মাধ্যমে। বুঝতে পেরেছেন? এখন এই যে দেখেন যে তাহলে মানে পুরো জিনিসটা তিন জায়গায়। আপনি ওই যে সিলেটের ব্যাংকে টাকা দিতে চাইছেন, এখন ধরেন যে ওই সিলেটের ব্যাংকে কি করছে, আপনার চেক বাউন্স করছে। অর্থাৎ ওখান থেকে মানে আপনার চেক চেক বাউন্স করা বুঝেন? অর্থাৎ আপনি হচ্ছে আপনার ওইখানে অপর্যাপ্ত ব্যালেন্স বা হচ্ছে যে কোনো একটা মানে ঘটনা ওইখানে ঘটছে, যার কারণে আপনার চেকটা ফেরত আসছে। ঠিক আছে। এখন একটা বিষয় একটু দেখেন, সেটা হলো একটা বিষয় একটু ভাবেন, সেটা হলো যে এখানে মোকদ্দমার কারণ বা ঘটনাটি কোথায় ঘটলো তাহলে? চুক্তি হলো ঢাকায়, পণ্য গেল চট্টগ্রামে, চেক বাউন্স করলো সিলেটে, তাই না? অর্থাৎ মোকদ্দমার কারণটা এখানে তিনটা জেলায় আংশিকভাবে, ইন পার্ট, তিনটা জেলায় আংশিকভাবে ঘটেছে, উদ্ভব হয়েছে। তো এই ক্ষেত্রে এই বিশের গ দফার যেই সুবিধা সেটা হলো যে বাদী এখন চাইলে তার সুবিধা মতো সে যে কোনো জায়গায় মোকদ্দমা করতে পারবে। চাইলে সে ঢাকায়ও করতে পারবে, চাইলে চট্টগ্রামেও করতে পারবে, চাইলে সিলেটেও করতে পারবে। এই তিন জেলার যে কোনো একটা জেলাতেই টাকা আদায়ের মোকদ্দমা বাদী করতে পারবে। বুঝতে পেরেছেন? এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে যে এ ঢাকার একজন ব্যবসায়ী, বি চট্টগ্রামে ব্যবসা চালায়। বি এর প্রতিনিধি বি এর প্রতিনিধি দ্বারা ঢাকাতে এ এর মামলায় মানে মালামাল খরিদ করে এবং বাংলাদেশ বিমানে অর্পণ করার জন্য এ কে অনুরোধ করে। এ সেই অনুসারে মামলা মানে মালামালগুলি ঢাকায় অর্পণ করে। এ হচ্ছে মালগুলির জন্য মানে মালগুলির মূল্যের জন্য বি এর বিরুদ্ধে মানে ঢাকার যেখানে হচ্ছে মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে, অথবা চট্টগ্রামের যেখানে হচ্ছে বি ব্যবসা পরিচালনা করে সেখানে মোকদ্দমা করতে পারবে। বুঝতে পেরেছেন? এই কথা এখানে এই এই উদাহরণ এখানে দিয়েছে। তার মানে এখানে কি বলেছে, মূল কথাটা কি? যে এ হচ্ছে ঢাকার একজন ব্যবসায়ী, বি হচ্ছে চট্টগ্রামে ব্যবসা চালায়, এবং বি তার প্রতিনিধির মাধ্যমে ঢাকাতে এসে এই এ এর কাছ থেকে কি করেছে, এর কাছ থেকে হচ্ছে কিছু মালামাল খরিদ করছে এবং বাংলাদেশ বিমানে অর্পণ করার জন্য এ কে অনুরোধ করছে। এ হচ্ছে সে অনুসারে ঢাকাতে ওই মালগুলি অর্পণ করছে। বুঝছেন? কিন্তু বি এখানে আসলে টাকা দেয় নাই। কি করে নাই? টাকা দেয় নাই। এখন এটা যদি আমরা এই উদাহরণটা যদি একটু দেখি যে এখন এই ক এখানে তাহলে ক বা হচ্ছে এ, যাই হোক এই এ তাহলে কোথায় মামলা করবে? তো 20-এর এই যে দফাটা আমরা পড়লাম কেবল, ক দফা, ঠিক আছে, 20-এর ক দফা অনুযায়ী এখানে ক চাইলে মানে হচ্ছে এ চাইলে সে কিন্তু চট্টগ্রামে মামলা করতে পারে। সে চাইলে কি করতে পারে? চট্টগ্রামে মামলা করতে পারে, কারণ বিবাদী হচ্ছে সেখানে ব্যবসা করে। আবার 20-এর গ যদি আমরা দেখি, 20-এর গ দফা সেটা অনুযায়ী এই ক চাইলে কিন্তু ঢাকায় মামলা করতে পারে, কারণ মালপত্র কেনাবেচা এবং এই যে অর্পণের যেই ঘটনাটা সেটা কোথায় ঘটছে? সেটা ঢাকায় ঘটছে। মানে কজ অফ অ্যাকশনটা ঢাকায় ঘটছে। মামলার যে কারণ, মোকদ্দমার যে কারণ, সেটা ঢাকাতে উদ্ভব হয়েছে। অর্থাৎ বাদী ক বা হচ্ছে এ, যেটাই বলি, সে হচ্ছে যে তার সুবিধা মতো ঢাকা বা চট্টগ্রাম যে কোনো স্থানে মোকদ্দমা করতে পারে। এটা খুব সম্ভবত জুডিশিয়ারিতে আসছে, কততম জুডিশিয়ারি আমার মনে নাই, লিখিত প্রশ্নে আসছে। বুঝতে পেরেছেন? এর পরবর্তী যে উদাহরণটা আছে সেটা একটু দেখেন। বলছে এ কক্সবাজারে, বি ঢাকায় এবং সি চট্টগ্রামে বসবাস করে। এ, বি ও সি একত্রে খুলনায় থাকা অবস্থায় বি ও সি একত্রে যৌথভাবে একটি চাহিদাপত্র পরিশোধযোগ্য প্রমিজরি নোটে স্বাক্ষর। এই উদাহরণটা অলরেডি দিছি। বুঝতে পেরেছেন? এই উদাহরণের কথা অলরেডি বলেছি। তো যে কোনো জায়গায় সে মামলা করতে পারবে। বুঝতে পেরেছেন? এখন এই হচ্ছে মোটামুটি এখানকার আলোচনা। এখন কিন্তু কিছু বিষয় এখানে আবার বাকি আছে।
এই যে দেখেন কিছু ব্যাখ্যা আছে, দুইটা ব্যাখ্যা আছে। তাহলে ব্যাখ্যা একে কি বলছে দেখেন, কোনো ব্যক্তির এক স্থানে স্থায়ী বাসস্থান এবং অন্য স্থানে অস্থায়ী বাসস্থান থাকলে তার অস্থায়ী বাসস্থানের এলাকায় কোনো মোকদ্দমার কারণ উদ্ভব হলে তিনি উভয় স্থানে ব্যবসা করেন বলে ধরে নিতে হবে। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে মূলত যেটা বলছে সেটা হচ্ছে দ্বৈত বাসস্থানের ক্ষেত্রে এখতিয়ার, ডুয়াল রেসিডেন্সের কথা এখানে বলছে। ডুয়াল রেসিডেন্স আইন বলছে যে কোনো ব্যক্তির এক স্থানে স্থায়ী বসবাস অর্থাৎ পার্মানেন্ট ডিউলিং, আর অন্য স্থানে হচ্ছে অস্থায়ী বাসস্থান, টেম্পোরারি রেসিডেন্স। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে তার ওই অস্থায়ী বাসস্থানের এলাকায় যদি কোনো মোকদ্দমার কারণ উদ্ভব হয় তাহলে তিনি উভয় স্থানেই বসবাস করেন বলে ধরে নিতে হবে, মানে দুই জায়গাতেই তিনি বাস করেন বলে ধরে নিতে হবে। তো অনেক মানুষের কিন্তু দেশের ধরেন যে এক জায়গায় স্থায়ী ঠিকানা, আহ আর হচ্ছে অন্য জায়গায় সে হচ্ছে চাকরি, ব্যবসা, পড়াশোনা, অন্য যে কোনো কারণে সে কিন্তু অন্য জেলায় ওখানে অস্থায়ীভাবে থাকে। আপনারা বেশিরভাগই এই এই বয়সটাতে, ইভেন ভবিষ্যতে চাকরি বাকরি করবেন তখনও কিন্তু এরকম আপনার স্থায়ী ঠিকানা এক জায়গায়, থাকবেন আপনি আরেক জায়গায়, তাই না? তো এই পরিস্থিতিতে যে মামলার স্থান নিয়ে যদি কোনো জটিলতা সৃষ্টি হয় তাহলে আইন সেখানে একটা সমাধান দিচ্ছে। আইন বলছে যে এই পরিস্থিতিতে মামলার স্থান নিয়ে যেন কোনো জটিলতা সৃষ্টি না হয়, এটার জন্য এখানে একটা একটা সিস্টেম এখানে করা হয়েছে, একটা সমাধান এখানে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়, আমরা বলতে পারি যে আইনগত অনুমান। আদালত ধরে নিবে, একটা লিগ্যাল ফিকশন ধরে নিবে যে হ্যাঁ আপনি দুই জায়গাতেই বসবাস করেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই ক্ষেত্রে আহ দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে বিবাদীর একটা স্থায়ী আর একটা অস্থায়ী বাসস্থান থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত, মোকদ্দমার কারণ বা হচ্ছে ওই যে মূল ঘটনাটি অবশ্যই কোথায় ঘটবে কেউ বলেন তো, স্থায়ী ঠিকানার ওখানে নাকি অস্থায়ী ঠিকানার ওখানে? ভাইয়া অস্থায়ী ঠিকানার অধীনে। অস্থায়ী ঠিকানার ওখানে ঘটবে। ঠিক আছে, এখন একটা উদাহরণ দিই। ধরেন যে ক এর স্থায়ী পৈতৃক বাড়ি হলো সিলেটে, কিন্তু সে একটা দীর্ঘমেয়াদী ধরেন যে আহ, কাজের জন্য সে ঢাকাতে অবস্থান করতেছে। হ্যাঁ, 6 মাসের জন্য সে ঢাকাতে অবস্থান করছে অস্থায়ীভাবে। এখন ঢাকায় এই যে অস্থায়ী মানে বাসস্থানে থাকাকালীন সে ধরেন যে একটা ব্যবসায়িক চুক্তি করে আরেকজন ব্যক্তির সাথে, তারপরে তার সাথে একটা ওই চুক্তির যে শর্ত সেটা ভঙ্গ করে, অর্থাৎ এখানে একটা মোকদ্দমার কারণ উদ্ভব হয়েছে। কোথায় হয়েছে? ঢাকায়। এখন যে ব্যক্তির সাথে এরকম চুক্তিটা করেছিল, করে হচ্ছে চুক্তিটা ভঙ্গ করছে, ওই ব্যক্তি চাইলে কিন্তু তার বিরুদ্ধে, অর্থাৎ ওই যে লোক এখানে ওই সিলেট সিলেট থেকে এসে এখানে থাকতেছে তার বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারবে। এখন এই মামলাটা কোথায় দায়ের করবে? কোথায় ক্ষতিপূরণের মামলা দায়ের করবে? এখানে হয়তো যার কথা বলেছি যে সিলেট থেকে এসে থাকতেছে সে হয়তো বলতে পারে যে আমার তো এখানে স্থায়ী বাড়ি, বাড়ি না, আমার স্থায়ী বাড়ি হচ্ছে সিলেটে, আমার বিরুদ্ধে মামলা করতে হলে সিলেটে গিয়ে করো, তাই না? কিন্তু 20 ধারার ব্যাখ্যা মানে ব্যাখ্যা 1 অনুযায়ী যেহেতু ঘটনাটা হচ্ছে ঢাকায় ঘটছে এবং সেখানে সে অস্থায়ীভাবে বাস করে এবং ওই অস্থায়ী বাসের জায়গায় ঘটেছে, তাই আইনের দৃষ্টিতে এখানে ধরে নেওয়া হবে যে সে ঢাকায়ও বসবাস করে, সে সিলেটেও বসবাস করে, যদিও সে এখানে অস্থায়ী বসবাস করে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সুতরাং এখানে যিনি হচ্ছে বাদী, সে বাদী তার সুবিধা মতো ঢাকায় অথবা সিলেটে যে কোনো জায়গায় সে নিশ্চিন্তে মামলা দায়ের করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাখ্যা মানে দ্বিতীয় ব্যাখ্যা যেটা আছে সেটা একটু দেখি। বলছে যে কোনো কর্পোরেশন প্রধান অফিসে ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে, অথবা যেখানে এর কোনো অধস্তন কার্যালয় আছে সেই এলাকায় মোকদ্দমার কারণ উদ্ভব হলে সেখানে ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে, অর্থাৎ ওই ব্যাখ্যা 1 এর মতোই। ঠিক আছে, ব্যক্তি মানে ব্যক্তি মানুষের এই যে বাসস্থান নির্ণয় করা এটা কিন্তু সহজ, কিন্তু একটা কর্পোরেশন বা একটা কোম্পানির তো আর আসলে ওরকম মানুষের মতো বাসস্থান থাকে না,
তাই না? এর থাকে কি, এর থাকে অফিস, কার্যালয়। কোম্পানির ক্ষেত্রে এখতিয়ার নির্ধারণের কথা কিন্তু এখানে আসলে বলছে। দেখেন, আমি মাঝে মধ্যে ভাবি যে কতটা দূরদর্শী ছিল তারা, এই যে আইনটা প্রণয়ন করছে। এমনি এমনি ওদের ব্রিটিশ বলে, আর এমনি এমনি হচ্ছে ওদের আইন এতদিনও চেঞ্জ হয় না। ভারত বলেন, পাকিস্তান বলেন, আর হচ্ছে বাংলাদেশ বলেন, তিনটা দেশেই এখন, শুধু তাই না, আফ্রিকার বহু দেশে ওদের আইনগুলো এখনো চলছে। মানে ওরা যেখানে যেখানে গেছে, বুঝতে পেরেছেন, সেখানে সেখানে এরকম আইন টাইন প্রণয়ন করছে, সেগুলো এখনো চলমান করছে, একটু চেঞ্জ টেঞ্জ আনছে। কত দূরদর্শী ভাবে ভাবছে দেখছেন, যে ঠিক আছে ব্যক্তির বিরুদ্ধে না এরকম ব্যবস্থা নিলাম, তাহলে কোম্পানির ক্ষেত্রে কি হবে, কর্পোরেশনের ক্ষেত্রে কি হবে। বুঝতে পেরেছেন? তো কোনো কর্পোরেশন, মানে কোনো কর্পোরেশন প্রধান অফিসে অর্থাৎ প্রিন্সিপাল অফিসে ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে, অথবা যেখানে এর কোনো অধস্তন কার্যালয়, কোনো সাবঅর্ডিনেট অফিস বা ব্রাঞ্চ আছে, সেই এলাকায়, সেই এলাকায় হচ্ছে মোকদ্দমার কোনো যদি কারণ উদ্ভব ঘটে, তাহলে সেখানেও ব্যবসা চালায় বলে ধরে নিতে হবে। ওই মানুষের মতো সে থাকে হচ্ছে সিলেটে, ঢাকায় আসতে অস্থায়ীভাবে, ঘটনাটা ঘটছে ঢাকায়, কজ অফ অ্যাকশন ঢাকায় তৈরি হয়েছে, তাহলে দুই জায়গায় মামলা দায়ের করা যাবে। ঠিক একইভাবে এখানে একটা প্রধান কর্পোরেশন, মানে একটা কর্পোরেশনের প্রধান অফিস এক জায়গায়, আর হচ্ছে তাদের কার্যালয় হচ্ছে এরকম আছে আরো এক জায়গায়, ব্রাঞ্চ ব্রাঞ্চ আছে আরো জায়গায়। এখন ওই ব্রাঞ্চ যেখানে আছে সেইখানে একটা ঘটনা ঘটছে, তাহলে ধরে নেওয়া হবে যে ওই কর্পোরেশন এই দুই জায়গাতেই ব্যবসা চালায়। এই যে ধরেন না, বড় বড় যে ইয়াগুলো আছে, ধরেন যে আহ একটা প্রতিষ্ঠানের নাম বলতে পারি আমরা, ধরেন যে ব্যাংক, তাদের প্রধান অফিস, বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের প্রধান অফিস হচ্ছে মতিঝিলে। এই ব্যাপারটা আসলে আমার কাছে একটু ইয়া লাগে। বাংলাদেশ এমন যে বাংলাদেশকে যদি অন্য কোনো দেশ শেষ করে দিতে চায়, এটা খুব সহজ শেষ করে দেওয়া, একদম সহজ। জাস্ট মতিঝিলে কয়েকটা বোমা মেরে দিবে, শেষ। পুরা ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের শেষ। সবগুলা ব্যাংকের হেড অফিস ওখানে নিয়ে, মানে ওখানে নিয়ে সব জড়ো করছে। আর ওই আশেপাশে এই সচিবালয় টচিবালয় সব তো আশেপাশে, একদম দেশ শেষ, পুরা ইকোনমিক সিস্টেম শেষ। কিন্তু দেখেন, এই যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে, শুধু আমেরিকা মানে বুঝেন আপনি, আমেরিকা মানে, আমেরিকা মানে বুঝতেছেন? হ্যাঁ, ইসরায়েল তো আছে, সাথে আমেরিকা, সাথে পুরা ইউরোপের বহু দেশ আছে তলে তলে। কি করতে পারছে ইরানের? হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার অনেকটা কিছু, অনেক কিছু ধ্বংস করছে, কিন্তু ভয়তে শেষ পর্যন্ত পালাইছে। গতকালকে কিন্তু আবার অনির্দিষ্টকালের জন্য, মানে যুদ্ধবিরতি ঘোষণা করছে ট্রাম্প। বুঝেন ব্যাপারটা, যে তাদের কিচ্ছু করতে পারে না আসলে ওইরকম, কারণ তারা যা করছে সব পরিকল্পিত হবে। আর বাংলাদেশ সবগুলা ব্যাংকের চিন্তা করেন এক জায়গায় নিয়ে হচ্ছে রাখছে। হ্যাঁ, সারা দেশের অফিসগুলো সব ঢাকায় এনে রাখছে। ইভেন মৎস্য অফিসটাও ঢাকাতে। ঢাকায় কই মাছ চাষ হয়? নাকি মৎস্য অফিস, নাকি ধান গবেষণা ইনস্টিটিউট, এরকম। যাই হোক, তো এরকম ধরেন যে হেড অফিসটা হচ্ছে ওই মতিঝিলে, আর তার ওইরকম বিভিন্ন ব্রাঞ্চ সারা বাংলাদেশে আছে। তো বলা হচ্ছে যে সেখানে মামলা দায়ের করতে, মানে সেখানে যদি ওরকম কোনো কজ অফ অ্যাকশন তৈরি হয়, তাহলে ধরে নিতে হবে যে ওই কর্পোরেশন এই দুই জায়গাতেই ব্যবসা চালায়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। ধরেন যে একটা কোম্পানি নাম হচ্ছে XYZ ইন্স্যুরেন্স কোম্পানি। এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও সব এই হেড অফিস মতিঝিলে। এই একটা ইন্স্যুরেন্স কোম্পানি আমার আম্মার অনেকগুলো টাকা মেরে দিছে। বুঝতে পেরেছেন? অনেক টাকা জমা করছিল, হঠাৎ করে কোনো খবর নেই। হুম, ওই টাকা আর জীবনেও ব্যাক পায় না। মানে বেশ ভালো অঙ্কের একটা টাকা। তো যাই হোক, ধরেন যে এরকম একটা XYZ একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এর প্রধান কার্যালয় ধরেন যে হচ্ছে ঢাকায়, এই মতিঝিলে। এখন তাদের একটা ধরেন যে অধস্তন একটা কার্যালয় আছে ধরেন যে রাজশাহীতে। এখন রহিম ধরেন যে ওই রাজশাহীর ওই শাখা থেকে একটা বীমা পলিসি, মানে কিনছে আর কি, একটা বীমা পলিসি খুলছে বা করেছে। পরে ধরেন যে ওই যে বীমার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন বীমার মেয়াদ শেষ হয়ে গেলে ওই কোম্পানিটা ধরেন যে রহিমের যে টাকা সেটা পরিশোধ করতে অস্বীকার করতেছে। হ্যাঁ, অর্থাৎ ওই, এখানে তাহলে চুক্তি ভঙ্গ করছে। তাহলে কজ অফ অ্যাকশন তৈরি হয়েছে কোথায়? রাজশাহীতে। এখন রহিম কোথায় মামলা করবে? রহিম চাইলে হচ্ছে ওই, রহিম চাইলে কি হচ্ছে, তাকে ওই যে
মানে ঢাকার হেড অফিসে এসে মামলা করতে হবে? এই ক্ষেত্রে ব্যাখ্যা 2 সমাধান দিচ্ছে কি, যে রহিমকে একটা সুবিধা এখানে দিচ্ছে, একটা সুরক্ষা দিচ্ছে, যেহেতু হচ্ছে রাজশাহীতে ঘটনা ঘটেছে, কজ অফ অ্যাকশন ওখানে তৈরি হয়েছে, সেখানে কোম্পানির একটা শাখাও আছে। তাই রহিম চাইলে ওই রাজশাহীর আদালতে কি করতে পারে, রাজশাহীর আদালতে বসে এই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে। আবার ইচ্ছা হলে ঢাকায় এসেও মামলা করতে পারে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মোটামুটি 20 ধারার বিষয়াবলী। তো আজকে তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন। আর আমাদের আজকে 2টা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু ব্যস্ততার কারণে একটা ক্লাস নিয়েছি, এবং তাহলে একটা ক্লাস বাকি থাকলো। ওই ক্লাসটা আগামীকাল নিব। আগামীকাল কখন? রাত 9টায়। ঠিক আছে, আপনারা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।